হ্যালো। আচ্ছা, আজকে হচ্ছে আমরা দেখব হচ্ছে টেকনিক্যাল এসইওর পার্টটা দেখব। এখানে টেকনিক্যাল এসইওতে ১২ এবং ১৩ ২টা ক্লাসকে একসাথে অ্যাটাচড করা হইছে যদিও। কিন্তু টেকনিক্যাল এসইওর মধ্যে এগুলোই লিমিটেড না। ভাই আমার এগুলো কথা কি বেসিক শুনতে লেভেলে পারতেছেন? জাস্ট আপনার গুগল সার্চ কনসোল অ্যানালাইটিক্স সেটআপ বলেন বা ট্যাগ ম্যানেজার সেটআপ বা এরর ফিক্সিং এর কিছু ইস্যু আছে। বা এখানে যে এরর যে 200 বা 200 কোনো এরর না, ঠিক আছে? এরর ধরা হয় 301, 302, হ্যালো, 50, 304, 404 এছাড়াও আরো এরর হ্যালো। আছে লাইক দ্যাট 504, হ্যালো। 500, 502, 501, 503 এরকম 704 এরকম অনেক এরর আছে। তো প্রত্যেকটা এরর ভাইয়া কি আপনি কি এটা আমাদের দেখব। কথা শুনতে আর পাচ্ছেন না? টেকনিক্যাল এসইওর মধ্যে আরেকটা ইস্যু পড়ে সেটা হচ্ছে অডিট, ওয়েবসাইট অডিট যেটা এটার মধ্যে অ্যাকচুয়ালি নাই। অডিট বলতে আপনি ধরেন একটা ক্লায়েন্টের এসইও করবেন। তো ক্লায়েন্টের ওয়েবসাইটে যে এসইওটা করবেন সেই ওয়েবসাইটের মধ্যে কি করবেন অ্যাকচুয়ালি আপনার কি করা দরকার এইটা তো আগে আপনাকে আইডেন্টিফাই করা যাবে, ঠিক আছে? আহ, তো আমার কথা কি শুনতে পাচ্ছেন না আপনারা? হ্যাঁ ভাই, আমি দেখলাম যে আজকে যে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা ছিল ওই রোটা ডিলিট নাই, ডিলিট, পাচ্ছি হ্যাঁ। না। আচ্ছা, দেখেন এখানে টেকনিক্যাল ইস্যুর মধ্যে যে বললাম যে অডিটের যে ইস্যুটা থাকে। তো ধরেন আপনি কি করতে হবে একটা ওয়েবসাইটের মধ্যে কি করা উচিত বা কি মিসিং আছে কি নাই এগুলোর জন্য একটা অডিট করতে হয়। টোটাল একটা অডিট করতে হয়। তো ওয়েবসাইটের অডিটটা আপনাকে যে ডেটা দেয় বা যে রিপোর্টটা আপনাকে দিবে ওই রিপোর্ট থ্রোতেই হচ্ছে আপনাকে সাধারণত আমরা একটা অ্যাকশন প্ল্যান বানাই যে আমরা এখন এই কাজটা আমার ওয়েবসাইটের জন্য করতে হবে বা করা উচিত বা এগুলো গ্যাপিং এ আছে। সেই অডিটের মধ্যে যে ইস্যুগুলো দেখতে হয় আমাদের সেগুলো তার মধ্যেই টেকনিক্যাল এসইওটাও পড়ে যে টেকনিক্যালি আমার ওয়েবসাইটের মধ্যে কোনো এরর আছে কিনা। তারপরে হচ্ছে যে অন পেজের দিক থেকে আমার ওয়েবসাইটে কোনো এরর আছে কিনা বা আমার অফ পেজের দিক থেকে অফ পেজে অ্যাকচুয়ালি এরর থাকে না কখনো। অফ পেজের মধ্যে জাস্ট এররের মধ্যে একটা এররই থাকে সেটা হচ্ছে ব্রোকেন লিঙ্কিং এরর থাকতে পারে। ব্রোকেন লিঙ্ক থাকতে পারে যে আমার কোনো একটা লিঙ্ক ব্রোক হয়ে গেছে, লিঙ্ক কাজ করতেছে না, ওইগুলাকে সলভেন্সির জন্য আমাদের কাজ করতে হতে পারে। আদারওয়াইজ আর কোনো ধরনের কোনো প্রবলেম নাই বা থাকে না ব্রোকেন লিঙ্কের দিক থেকে। সো অডিট নিয়ে হচ্ছে আমি অডিটের ক্লাসের প্রায় ১ ঘন্টার একটা ভিডিও আমি আপনাদের গ্রুপে দিয়ে রাখবো। প্রি-মেড করা আছে। অডিটটা যেহেতু আপনাদের এখানে নাই বাট আমার কাছে মনে হয় আপনাদের অডিটটা জানা উচিত। একটা ওয়েবসাইটে অডিট বোঝা উচিত। একটা ক্লায়েন্টের কে যদি বলেন যে ক্লায়েন্টকে খুশি রেখে বা ক্লায়েন্টকে একটু ফ্রি অফার করে যদি কাজ পাওয়া যায় বা একটা প্রজেক্ট পাওয়া যায় সেটা কম কিসের? আর সেটার জন্য অ্যাকচুয়ালি অডিট অনেক ভালো কাজ করে বা অনেক ভালো হেল্প করে। আপনি একটা ক্লায়েন্টকে ফ্রিতে একটা তার সাইটটাকে একটু অডিট করে দিয়ে বলে দিবেন যে এই সমস্যা আছে। প্রায় মেক্সিমাম ক্লায়েন্টই ওই অডিটের উপর বেস করে আপনাকে নির্ঘাত কোয়েশ্চেন করবে যে তুমি এইটা সলভ করতে পারবা কিনা? যদি পারো দেন এটা আমার কাজটা করে দাও। সো অডিটটা জানা জরুরি। সো অডিটটা নিয়ে আমি ভিডিওটা বানানো আছে, আমি দিয়ে দিব লিঙ্কটা। আর হচ্ছে এখন আসেন টেকনিক্যাল এর পার্টি। আজকে হচ্ছে গুগল সার্চ কনসোল সেটআপ অ্যান্ড ওভারভিউটা একটু দেখি। আচ্ছা, এই যে আমরা ওয়েবসাইটগুলা বানাচ্ছি বা আপনারা প্র্যাকটিসের জন্য বানাইছেন, প্রত্যেকটা ওয়েবসাইট বানালেন। তো এই ওয়েবসাইটকে তো হচ্ছে একটা বৈধতা দরকার আছে। আপনি ওয়েবসাইট বানানো মাত্রই হচ্ছে গুগল এটাকে ট্র্যাকিং করা শুরু করবে বা তার মধ্যে ইন্ডেক্স করা শুরু করবে। কিন্তু ট্র্যাকিং ২ ভাবে হয়। একটা বৈধভাবে, একটা অবৈধভাবে। ঠিক আছে? এখন যেটা অবৈধভাবে ট্র্যাকিং করতেছে, অবৈধভাবে ট্র্যাকিং বলতে গুগল তার মতো করতেছে। বাট কি ট্র্যাকিং করতেছে? গুগল আপনার কাছ থেকে ওয়েবসাইট থেকে কি ইস্যুগুলা, কি পোস্ট, কি পেজ ক্রাউল করে নিয়ে যাচ্ছে সেটা আপনি জানেন না। বা ক্রাউল করতে গিয়ে গুগলের ইস্যুতে দেখতেছে যে একটা এরর আসছে বা এটা থাকার কথা না বাট এটা আপনার ওয়েবসাইটে আছে যেটা অ্যাজ এন এরর হিসেবে শো হচ্ছে। এটা আপনি জানেনই না। সো এই এররটার কারণে দেখা যাচ্ছে গুগল আপনার সাইটকে র‍্যাংকিং এর জন্য নিচ্ছে না। বা আপনি সলভ করতে পারতেছেন না, কথা আপনি জানেন না। যদি গুগল সার্চ কনসোলে আমাদের ওয়েবসাইটকে ভেরিফাই করা হতো বা ভেরিফাই করতাম সেক্ষেত্রে এই প্রবলেমটা হইতো না। নরমালি তো নিয়েই যায়। কনস্ট্রাকশন মোড থেকে উইথড্র করে দিলে এর কোনো সমস্যা নাই। এখন এই সার্চ কনসোলে যাওয়ার আগে যেটা আপনাদের এখানে কোথাও দেখানোর মধ্যে নাই, টেকনিক্যাল এসইও এর মধ্যেই পড়ে বাট তারপরে এখানে নাই। তো সেটা আগে আগে ক্লিয়ার করি। সেটা হচ্ছে দেখেন, আমরা যখন একটা ওয়েবসাইট বানাই এই ওয়েবসাইটটাই শেষ না। এই বানানোটাই বা ডিজাইন করাটা বা কনটেন্ট দেওয়া, কনটেন্টটা অন পেজ এসইও করাটাই শেষ না। আপনার বাসায় মনে করেন
অনেক সুন্দর করে ডেকোরেট করছেন আপনার বাসাটা, ড্রয়িং রুম বলেন, খুব সুন্দর করে ডেকোরেট করছেন আপনার রুম, বেডগুলো অনেক সুন্দর করে ডেকোরেটেড করা। আপনার বাসা যে খুব সুন্দর করে ডেকোরেশন করা, এটা আমি বুঝবো কেমনে? আমি বুঝবো তখনই যখন আপনি আপনার বাসায় আমাকে ইনভাইট করবেন। আচ্ছা, এখন পার্থক্য আসেন, বুঝেন। আপনার বাসায় যে আপনি আমাকে ইনভাইট করবেন, ইনভাইট করার সময় আপনি আমাকে শর্ত জুড়ে দিছেন যে রবিন ভাই, আপনাকে বলতেছেন এরকম যে রবিন ভাই, আমার পুরো বাসাটা খুবই সুন্দর করে ডেকোরেট করা, ড্রয়িং রুমটাও, আদার্স বেলকনি, বেডস যেগুলো আছে সবগুলো সুন্দর করে ডেকোরেট করা। কিন্তু আমার বাসাটা দেখার জন্য আপনার দাওয়াত রইল, আপনার বাসাতে আসবেন, কিন্তু এসে আপনি শুধুমাত্র আমার ড্রয়িং রুমে বসতে পারবেন, ড্রয়িং রুমে যে সকল জিনিসগুলা বা আসবাবপত্র আছে সেগুলোকে টাচ করে দেখতে পারবেন, যদি মন চায় দু একটা সাথে করে নিয়েও যেতে পারবেন। কিন্তু আপনি আমার ড্রয়িং রুম বাদে আদার্স অন্য কোনো রুমে আর এন্ট্রি নিতে পারবেন না। তাহলে আমি আপনাকে বলছেন পুরো বাড়ি আপনি ডিজাইন করেছেন, অথচ আপনি শুধু ঢুকতে দিচ্ছেন আপনার ড্রয়িং রুমে। আমি যদি আপনার বাড়িতে থেকে ঘুরেও আসি, আমি কিন্তু শুধুমাত্র ড্রয়িং রুমের খবরই জানবো। এরপরে আপনার কোন রুম কিভাবে সাজিয়েছেন সেটা আমি জানি না। তো এই যে আমরা যে একটা ওয়েবসাইট ক্রিয়েট করি, ওয়েবসাইটের দিক থেকে এখন আসি। ওয়েবসাইটের মধ্যে আমরা অনেক কিছু রাখি, অনেক কিছু থাকতে পারে, এক্সেস প্যানেলে আপনার অনেক কিছু থাকতে পারে। যেমন গতকালকে আমরা যখন অন পেজ এসইও ক্লাস করছি, তখন আমরা জাস্ট পোস্টটা করে পোস্ট কিন্তু পাবলিশ করি নাই, ড্রাফটে রেখে দিছি যে আমি পরবর্তীতে এটাকে মডিফাই করে পাবলিশ করব। দ্যাটস আমি রেখে দিয়েছি। আমি যে এখন এই ওয়েবসাইট হচ্ছে আমার ড্রয়িং রুমের মতো, অ্যাডমিন প্যানেল হচ্ছে আমার বাড়িটা। উদাহরণটা এই জন্যই টানতেছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। আমি গুগলকে এটা বলছি, এই যে আমার ড্রয়িং রুমে যা যা দেখতে পারতেছো, এগুলাই আবার এগুলোর মধ্যে যা যা আছে সেগুলাই তুমি ধরবা বা নিয়ে যাবা। এর এর বাইরে আমার অ্যাডমিন প্যানেলে বা আমার বাড়ির ভিতরে যে অন্যান্য জায়গাগুলো আছে, সেখানে প্লাগইন থাকতে পারে, সেখানে ড্রাফটেড কোনো পোস্ট থাকতে পারে, হিডেন কোনো পেজ থাকতে পারে, আমি চাই না ওইটা তুমি ক্রাউল করো বা তুমি নিয়ে যাও। এই যে গুগলকে বলে দেওয়া, এবং আমি যে গুগলকে যা কমেন্ট করব সে সেটাই মেনটেন করবে, এইটা করার জন্য আমাদের একটা রোবট ফাইল বানাতে হয়। কজ গুগল প্রতি 24 ঘন্টা পর পর, আমরা যখন গুগল সার্চ কনসোল আমাদের ওয়েবসাইটকে পাবলিক ভেরিফাই করে ফেলবো, গুগল সার্চ কনসোল একদম একটা নির্দিষ্ট টাইম পর পর আপনার ওয়েবসাইটে আসবে, এসে আপনার সাইটে যা যা আছে সেগুলোকে, নতুন কোনো পোস্ট হইলো কিনা বা নতুন কোনো লিঙ্কিং হইলো কিনা সেগুলোকে ক্রাউল করে সে তার নিজের মধ্যে ইন্ডেক্স করবে। তো সে যে আসবে, এসে সে আমার কাছ থেকে কি নিয়ে যাবে আমার ওয়েবসাইট থেকে, সেগুলো আমি তাকে বলে দিব, এর বাইরে গুগলের বট হাত দিবে না, যেটাকে আমরা রোবট টিএক্সটি বলি। রোবট টিএক্সটি বাই ডিফল্ট যেরকম হয়, আচ্ছা এখানে দেখেন একটা রোবট টিএক্সটি ফাইল আসছে, এটা একটা ফাইল আসছে, আমি পরে বলতেছি বিষয়গুলো, আগে আপনাদের দেখায় নেই। আচ্ছা, একটা ওয়েবসাইটের রোবট টিএক্সটি ফাইল, আমরা যে ইয়োস্ট এসইও প্লাগইন যখন আমরা ইউজ করেছি, ইয়োস্ট এসইও প্লাগইন থ্রোতেও হচ্ছে অটোমেটিক্যালি আমাদের এটা জেনারেট হয়ে যায়। এবং বাই ডিফল্ট একটা ওয়েবসাইট যখন ইয়োস্ট এসইও প্লাগইন ইনস্টল করি আমরা, বাই ডিফল্ট এইখানে যে রোবট টিএক্সটিটা দেখতে পারতেছেন আপনার স্ক্রিনের মধ্যে, এইভাবে ক্রিয়েট হয়, যে এটা বাই ডিফল্ট। এটার মানে কি, অর্থ কি, আমি পুরোটা এক্সপ্লেন করতেছি, সমস্যা নেই, একটু পরে। তো এটাকে হচ্ছে আমরা ডিফল্ট হিসাবে থাকে। এখানে একটা দেখাই, এইখানে দেখেন আরেকটা রোবট টিএক্সটি ফাইল এখানে আছে, বাট এটা দেখতে আবার অন্যরকম, এটা দেখতে একরকম, এটা দেখতে আরেক রকম। এরকম এক একটা ওয়েবসাইটে এক এক রকম ভাবে হচ্ছে রোবট টিএক্সটি ফাইল ক্রিয়েট করা থাকতে পারে, এটা ডিফল্ট। এরপর এটা হচ্ছে অ্যাডভান্স ওয়েতে আমি ম্যানুয়ালি বানাইছি। এখন কথা হচ্ছে যে এটা আমার মতো করে আমি বানাবো, যেটা যেটা আমি গুগলকে বলবো, যেভাবে যেভাবে আমি গুগলকে হচ্ছে কি বলে
নির্দেশনা দিতে চাই যে আপনি এভাবে এভাবে করবেন, আমি যেভাবে যেভাবে বলবো সেভাবে সেভাবে হচ্ছে গুগল আমার কাছ থেকে ওয়েবসাইট থেকে ডেটাগুলোকে ক্রাউল করে নিবে। ওইটার উপর বেস করে অ্যাকচুয়ালি রোবট টেক্সটি বানাইতে হয়। এখন রোবট টেক্সটি ফাইল দেখার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে আপনাদের সাইটের শেষে স্ল্যাশ দিয়ে robots ডট টিএক্সটি এই কথাটার লিখে সার্চ করলেই হচ্ছে আমাদের রোবট টেক্সটি চলে আসবে। ঠিক আছে, এখন আসেন রোবট টেক্সটির অর্থ কি। আগে বেসিকটা বুঝি, তারপর আমরা অ্যাডভান্সটা অটোমেটিক পারবো। একটু বুঝেন, কারণ কখনো যদি বলা হয় যে আপনি হ্যান্ডমেড রোবট টেক্সটি ফাইল বানান, সেক্ষেত্রে দরকার আছে এটা। ইউজার এজেন্ট, এটার নাম কি বলেন? এই যে যেটা সিলেক্ট করছি, কেউ একজন বলেন এটার নাম কি, কি নামে জানেন এটারে? হুম, এটার নাম আমরা তো ভাই ইউজুয়ালি এটা স্টার বলেই জানি। স্টার, হ্যাঁ। আর আর কেউ কিছু জানেন এটার নাম সম্পর্কে? শম্পা আপু, আপনাদের জানার কথা। সাকিব ভাই? না ভাই, জানি না ভাই, তবে এটা মাল্টিপ্লিকেশন হিসেবে ইউজ করে না আর কি ম্যাথে। না না না, এটা তো গুণ ভাগের দিকে চলে গেলাম ভাই। না, আপনাদের জানার দরকার ছিল অ্যাটলিস্ট। আর কেউ না জানলো, কজ আপনারা তো এই ক্লাস করে আসছেন। না ভাই, এসে একেবারেই বাদ। আচ্ছা, এটাকে বলা হয় অ্যাস্টারেক্স। এসইওর ভাষায় এটাকে বলা হয় অ্যাস্টারেক্স। ইউজার এজেন্ট দ্বারা, এই যে ইউজার এজেন্ট, এই ইউজার এজেন্ট দ্বারা বোঝানো হচ্ছে যে যত ধরনের, অলরেডি যত ধরনের সার্চ ইঞ্জিন আছে সবাইকে মেনশন করা হচ্ছে ইউজার এজেন্ট। অ্যাস্টারেক্স দ্বারা বলা হচ্ছে ওয়েলকাম, সবাই অ্যালাউ, সব ধরনের বট আমার এখানে অ্যালাউ। ইউজার এজেন্ট অ্যাস্টারেক্স দিয়ে বুঝাইলাম। এরপরে আসেন ডিসঅ্যালাউ অ্যালাউর মধ্যে পার্থক্য। ডিসঅ্যালাউ দ্বারা আমি বলতেছি যে আমার এই যে ডব্লিউপি অ্যাডমিন যে এরিয়াটা ছিল, যে আমার অ্যাডমিন এরিয়া, সব সব বট ওয়েলকাম। কোথায় ওয়েলকাম? আমার ওয়েবসাইটে ওয়েলকাম, কিন্তু আমার অ্যাডমিন প্যানেলে তুমি যাইতে পারবে না, তোমাকে ডিসঅ্যালাউ করে দেওয়া হইলো। অ্যাডমিন হাইফেন এ যে এক্সট্রা ডট পিএইচপি হচ্ছে আমাদের সি প্যানেলের একটা অ্যাডমিন এরিয়ার জন্য, এইটাকে আমরা অ্যালাউ করেছি কিছু কাজের জন্য। এটা বাই ডিফল্ট হচ্ছে এই অবস্থা। এখন যদি এটাকে একটু মডিফাই করে নিয়ে আমরা এরকম বানাই, এরকম বানাই, এখন আমি বলতেছি যে সব ধরনের রোবট, সব ধরনের বট কি হচ্ছে ওয়েলকাম, কিন্তু সি প্যানেলের সিজিআই বিনে যেতে পারবা না, ডব্লিউপি অ্যাডমিন এরিয়াতে যেতে পারবা না, বা যেতে পারবা না বলতে ওখানে কোনো জিনিস ক্রাউল করবা না। গো নামে একটা ফাইল থাকবে, সেখানে করা যাবে না রিকমেন্ডেশন, কমেন্টস, ফিডস, ট্র্যাক ব্যাক, ইন্ডেক্স, এক্সএমএল, আরপিসি, এটা সব সি প্যানেলের কাজ। এই জায়গার ফাইলগুলা মধ্যে হাত দেওয়া নিষেধ। সবাই আসো আমার ওয়েবসাইটে, বাট এই জায়গায় যেতে পারবে না কেউ না। এই যত বটকে ডাকলাম কেউ আমার এখানে যেতে পারবে না, বাট ওয়েবসাইটে ওয়েলকাম। এছাড়া বাদ বাকি অন্যান্য জায়গায় যাও, কোনো সমস্যা নেই, বাট এগুলার মধ্যে কোনো বট যেতে পারবে না, যেগুলো ডিসঅ্যালাউ করা। এর বাইরে আরো কিছু আদার্স ইউজার এজেন্টকে এক্সট্রা করে কল দিছে। আমি চাচ্ছি যে সব বটকে আমি ডাকবো না। অ্যাস্টারেক্স দ্বারা আমি সব বটকে ডেকেছি, গুগলের ইনভাইট করলাম, কিন্তু আমি চাচ্ছি যে স্পেসিফিক একজনকে ডাকবো বা দুইজনকে ডাকবো। তখন দেখেন আমি ডাকতেছি যে নিনজা বট অ্যালাউ দিলাম, সব কিছুতে অ্যালাউ, কিসের মধ্যে? এগুলা বাদে, অটোমেটিকলি নিজে ধরে নেবে এগুলা বাদে সবগুলোতে অ্যালাউ। তারপরে গুগলের মিডিয়া পার্টনারকে এটা কল করা হইলো, সব কিছুতে অ্যালাউ, এরা বাদে। আর গুগলের ইমেজের বট, যে গুগলের ইমেজ বটের কাজ হচ্ছে আমাদের ওয়েবসাইটে যে ইমেজগুলো থাকে সেই ইমেজগুলোকে ক্রাউল করে নিয়ে ইন্ডেক্স করানো। সে ইমেজ বটকে আলাদা করে কল করলাম এবং তাকে অ্যালাউ দিছি শুধুমাত্র এই ডব্লিউপি কন্টেন্টের ফোল্ডার আপলোডে, যেখানে অ্যাকচুয়ালি আমরা যখন একটা ইমেজকে আপলোড করি আমাদের সি প্যানেলের ডব্লিউপি কন্টেন্টের আন্ডারে আপলোড নামে একটা ফোল্ডার থাকে, যে ফোল্ডারের মধ্যে আমাদের ইমেজগুলোকে আপলোড করা হয়। সেই ফোল্ডারটাকে আমি ডাইরেকশনটাকে তাকে অ্যালাউ দিয়ে দিছি যে এই জায়গার মধ্যে হচ্ছে গুগলের বটটা যাবে, বাকি সব জায়গায় তার জন্য অফ। এরপরে গুগল অ্যাডের বট নিয়ে আসছি, গুগলের মোবাইলের বটকে ডেকেছি। তারপরে সাইট ম্যাপের বিষয়টা পরে আসি। এ হচ্ছে গুগলের রোবট টিএক্সটির জন্য বা রোবট টিএক্সটি ক্রিয়েট করার ক্ষেত্রে আমাদের ফর্মুলা। এখন আপনি এটাকে বাই ডিফল্ট এইটা দিলেই, এইটা দিলে আর এইটা দিলে কোনটার মধ্যে বেটার বা দুটার মধ্যে কোনো সমস্যা আছে কিনা? কোনো সমস্যা নাই।
এইটা যদি বা একদম অ্যাজ ইউজুয়াল ডিফল্ট যেটা আছে এটাও দিয়ে রাখেন, কোনো সমস্যা নাই। এটা দ্বারা সব বটকে বলে অ্যাডমিন থেকে ব্লক করে দেওয়া হয়েছে, কোনো সমস্যা নাই, অ্যাডমিন প্যানেলের আন্ডারে সব। আমি এখানে পণ্ডিতি করে যেটা করছি ভাই সেটা হচ্ছে যে আলাদা কিছু বটকে এক্সট্রা করে কল দিছি, এবং এখান থেকে ডব্লিউপি মানে ওয়ার্ডপ্রেসের এরিয়াটা ছাড়াও আমার সি প্যানেল থেকেও হচ্ছে ব্লক করে রেখে দিছি, যে সি প্যানেলের ওই ফোল্ডারগুলোর মধ্যে থেকে যেন সে কোনো কিছুকে না নিয়ে যায় বা ক্রাউল না করে। দ্যাটস ইট, আর কিছু করি নেই। এই হচ্ছে রোবট টেক্সট। কারো কোনো কোশ্চেন বা প্রবলেম থাকলে বলেন। এগুলো আমরা করব কিভাবে? এটা এই যে আপনি যেটা করছেন, যেটা এটা ডিফল্ট আছে, এটা ম্যানুয়ালি, ডিফল্ট থেকে এটা আমি যেটা করেছি এটা ম্যানুয়ালি বানাইছি। ডিফল্ট যেটা সেটা ইউএসটিসিও প্লাগইন থাকলে অটোমেটিক হয়ে যাবে। এটা ওই তো, ওইটা কিভাবে বানাইছেন ওইটা জিজ্ঞেস করলাম আর কি। আমার ভাইয়া কই, আমি তো সার্চ দিলাম আসতেছে না। আপনার ওয়েবসাইটে আসতেছে না? না আপনার ওয়েবসাইট কি কনস্ট্রাকশন মোডে রেখে দিয়েছেন? না ভাইয়া, কনস্ট্রাকশন মোডে নাই। তাইলে না আসলে আনতে হবে, ওইটার একটা জায়গা আছে, আমি যাচ্ছি ওইখানে। এখন দেখেন এইখানে যেটা ম্যানুয়ালি বানাইছি এটা আপনার হাতে করে, আমি হাতে বানাইছি, আপনারা বানাইতে হবে, এরকম হাতে করে বানাইতে হবে। আপনি বুঝে নিতে হবে যে কাকে অ্যালাউ করবেন, কোথায় অ্যালাউ করবেন, আর কাকে ডিসঅ্যালাউ করবেন এবং কোথাও ডিসঅ্যালাউ করবেন। এখন মনে করেন রোবট টেক্সটের মধ্যে আমি চাচ্ছি যে আমি একটু আমার পোস্টে যাই, মনে করেন যে আমার এই পোস্টটা আমার এখানে আছে, আমার এখানে থাকবে, আমার এভাবে এভাবেই পাবলিকলি থাকবে, কিন্তু ইউজাররা যদি আমার ওয়েবসাইটে ভিজিট করতে আসে সে পোস্টটা দেখবে। আমি চাই গুগল এই পোস্টটাকে ক্রাউল না করুক, গুগল তার ইন্ডেক্সে না নেক, এটাকে ব্লক করে রাখবো, গুগল যেন এসে ক্রাউল না করে এটাকে। সিম্পলি যেটা করব, কোন একটা পোস্টকে আমি করতে চাচ্ছি, ব্লক করে দিতে চাচ্ছি, কোন একটা পেজকে ব্লক করে দিতে চাচ্ছি, যে পেজটা আমি চাচ্ছি গুগল ওইটাকে না নেক। সিম্পলি এই যে আমি ইয়েটা পাইলাম, ইউআরএলটা পাইলাম, ইউআরএলটাকে জাস্ট নিয়ে এসে ডিসঅ্যালাউতে বসায় দিব, সিম্পল, শেষ। এবার ডিসঅ্যালাউতে বসায় দিব, দ্যাটস ইট। তাহলে গুগলের অন্যান্য বট যত বট আছে সব কিছুর মধ্যে ডিসঅ্যালাউ এই লিঙ্কটাকে করে দিবে বা এই পেজটাকে করে দিবে, এটাকে আর ইন্ডেক্স করবে না, এই কন্টেন্টটাকে আর ইন্ডেক্স করবে না। ভাইয়া আবার একটু বললাম যে আমরা যদি কোনো একটা পেজ, কোনো একটা পোস্ট চাচ্ছি যে ওয়েবসাইটে আছে থাকুক, ইউজার আসলে এটা দেখবে, কোনো সমস্যা নাই, বাট গুগল তার ইন্ডেক্সিং এর মধ্যে সার্পে যে আমরা রেজাল্টটা পাই কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করলে, ওই সার্পের মধ্যে সেটাকে ইন্ডেক্স করবে না বা র্যাঙ্কিং এর জন্য নিয়ে আসবে না। আমি এটাকে গুগল থ্রুতে ব্লক করে দিতে চাচ্ছি, গুগল এটাকে বা কোনো ধরনের কোনো সার্চ ইঞ্জিন এটাকে ক্রাউল করবে না, এই পোস্টটাকে চাচ্ছি না। সেই ক্ষেত্রে আমরা জাস্ট এই পোস্টের লিঙ্কটা নিয়ে জাস্ট এটাকে ডিসঅ্যালাউ করে দিব। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। এগুলো ম্যানুয়ালি আপনাকে বুঝে বানাইতে হবে যে আপনি কাকে ডিসঅ্যালাউ করবেন, কাকে অ্যালাউ করবেন। এই হচ্ছে এতটুকুই অবস্থা। তো এটা আমাদের যে রোবট টিএক্সটি বানানো হয়েছে এটা তো ম্যানুয়ালি বানালে, ম্যানুয়ালি টিএক্সটি ফাইলে বানানোর পর আমরা সি প্যানেলে আপলোড দিব, বাট নর্মালি ডিফল্ট হিসেবে যেটা আসে এটাকে বানানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইউএসটিসিও প্লাগইন যেটা থাকবে এটা তো এখানে পাবোই, আমরা জেনারেলে যাই। জেনারেল থেকে ফিচার্সে আসি, এই যে ফিচার্স থেকে একটু নিচের দিকে আসলে দেখবেন এই যে এক্সএমএল সাইট ম্যাপ, একটু খেয়াল করে দেখবেন এটা অফ করা আছে কিনা। যদি অফ করা থাকে এটাকে একটু অন করেন আগে। অন করার পর এই যে কোয়েশ্চেন্স মার্কটা এখানে আছে ক্লিক করেন, এবং এই যে সি দা এক্সএমএল সাইট ম্যাপ, ঠিক আছে, সি দা এক্সএমএল সাইট ম্যাপ, এটাতে ক্লিক করে আপনার সাইট ম্যাপ রেডি হবে। আর এই রোবোটিক্সটি ফাইল যেটা আছে এটা বাই ডিফল্ট অটোমেটিক জেনারেট হয়ে যাবে। ভাইয়া আরেকবার বলেন প্লিজ। তাইলে একটু ওয়েট করেন, আরেকটা সেগমেন্টে যাই, ঘুরে আসি, তাইলে এটাও ক্লিয়ার হবে। রোবোটিক্সটির পরে এই যে বললাম রোবোটিক্সের কাজ হচ্ছে আপনি আমার বাড়িতে দাওয়াত দিছেন, আপনি আমাকে অনুমতি দিয়েছেন, যাওয়ার পরে দাওয়াতের পর কোথায় কোথায় যাইতে পারবো আপনার এক্সেস গুলো আমাকে দিয়েছেন যে হ্যাঁ এখানে এখানে ঘুরতে পারবেন। আচ্ছা দাওয়াত যে দিলেন ভালো কথা, আপনার বাড়িতে যাওয়ার জন্য তো আমার রাস্তা লাগবে, একটা তো রোড আমাকে ধরাবেন যে ভাই আপনি এয়ারে আসেন বা আপনি বাই রোড আসেন, রাস্তা তো দিবেন আমাকে যাওয়ার জন্য। এই রাস্তাটাকে বলা হয় গুগলের জন্য সাইট ম্যাপ। সাইট ম্যাপ, সাইট ম্যাপ থ্রুতে সাধারণত বট আপনার ওয়েবসাইটে এন্ট্রি নেয়, বা ওই লিঙ্কগুলো ধরে আপনার সাইটে এন্ট্রি নেয় এবং আলাদা আলাদা করে ইস্যুগুলোকে ক্রাউল করে নিয়ে যায়, যেটা আপনি রোবোটিক্সটির মধ্যে হচ্ছে রিকমেন্ড করছেন। সাইট ম্যাপ দেখার জন্য দুই রকম ভাবে সাইট ম্যাপ দেখা যায়। এক, যদি সাইট ম্যাপ এই যে ইওএসটিসিও প্লাগইন থ্রুতে যদি আমি সাইট ম্যাপ ক্রিয়েট করে থাকি সেক্ষেত্রে দেখার পদ্ধতি একটা,
আর যদি সাইট yoast SEO প্লাগইন ইউজ না করে সাইট ম্যাপ ক্রিয়েট করে থাকি তাহলে দেখার পদ্ধতি আরেকটা দেখাচ্ছি। দেখেন জাস্ট সাইট ম্যাপ yoast SEO প্লাগইন থ্রুতে যদি আমরা সাইট ম্যাপ দেখি সেই ক্ষেত্রে জাস্ট স্ল্যাশের পর লিখবো sitemap_index.xml। ঠিক আছে, sitemap_index.xml এটা হচ্ছে প্যারামিটার যেটা থ্রুতে yoast SEO প্লাগইন থ্রুতে যদি আমরা সাইট ম্যাপ ক্রিয়েট করি সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি এই যে এখানে আমার রাস্তা দেওয়া আছে। এটা হচ্ছে আমার পোস্টের সাইট ম্যাপ, এটা আমার পেজের জন্য, এটা আমার গ্যালারির জন্য, এটা আমার পোর্টফোলিও, এটা আমার ক্যাটাগরি, এটা আমার ট্যাগ, এটা হচ্ছে অথরের সাইট ম্যাপ। এবং প্রত্যেকটা আমি যদি আবার পোস্টের সাইট ম্যাপে এন্টার করি, পোস্টের সাইট ম্যাপে এখান থেকে যদি ক্লিক করি এখানে কতগুলো পোস্ট আছে আমার সবগুলো এখানে দেওয়া আছে। প্রত্যেকটা পোস্টের মধ্যে কতগুলো করে ইমেজ দেওয়া আছে সব আছে। এই পোস্টগুলো লাস্ট কবে মডিফাই করা হয়েছে সব এখানে ইনফরমেশন দেওয়া আছে। গুগল বট যেটা করে আপনি যেখানে যেখানে তাকে দিচ্ছেন অনুমতি ওই পারপাসে এই রাস্তা ধরে ধরে গিয়ে হচ্ছে, রাস্তা বলতে এই লিঙ্ক, হ্যাঁ এই লিঙ্কগুলো ধরে ধরে হচ্ছে আমাদের পোস্টগুলোকে ক্রাউল করে নিয়ে যায়। তো এইটাই যদি আপনাদের না আসে, দেখতেছেন এটা যদি না আসে এইখান থেকে এক্সএমএল থেকে এটাকে অন করে দিবেন। অন করে দিয়ে সি দ্য এক্সএমএল সাইট ম্যাপ এই লিঙ্কটাতে ক্লিক করেন, অটোমেটিক এটা চলে আসবে। এটা চলে আসার সাথে সাথেই এরকম বাই ডিফল্ট যে robots.txt ফাইল আছে এটা চলে আসবে। যদি এটা সামহাউ না আসে সেই ক্ষেত্রে এই robots.txt-টাকে আমাদের জেনারেট করে বানায় নিয়ে আলাদা করে এরকম txt ফাইলের মধ্যে বানানোর পর এটাকে আমাদের সি প্যানেলে নিয়ে এন্ট্রি দিয়ে আসতে হবে বা বসায় আসতে হবে। এটা গেল একটা। দ্বিতীয় হচ্ছে এটাতে গেল robots.txt সাইট ম্যাপ হচ্ছে যে আমরা yoast SEO থ্রুতে বানাইলাম, দ্যাটস ওয়াই দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্যারামিটার। আমি yoast SEO প্লাগইন ইউজ করি না, রাইট, আমি র্যাঙ্ক ম্যাথ ইউজ করি বা অন্য কিছু ইউজ করি বা আমার র পিএইচপি তে সাইট, আমারও তো সাইট ম্যাপ লাগবে। আমরা সাইট ম্যাপ সাধারণত যে বাই ডিফল্ট থার্ড পার্টি ওয়েবসাইট থেকে বানানো যায় সেই লিংক আমি একটু পরে দিচ্ছি। তো বাই ডিফল্ট যেটা বানানো হয় বা উইদাউট yoast SEO প্লাগইন থ্রুতে সেটার সাইট ম্যাপ দেখার জন্য আমাদের লিখতে হয় sitemap.xml, sitemap.xml, দ্যাটস ইট, এতটুকুই প্যারামিটার এনাফ। আন্ডারস্কোর ইন্ডেক্সটা বাদ দিয়ে জাস্ট এন্টার দেই। এখানে দেখেন আমার আরো একটা সাইট ম্যাপ বানানো আছে, ঠিক আছে, এটা হ্যান্ডমেড বানানো ইয়ে থেকে। সো এটার জন্য হচ্ছে এই সাইটে চলে যাব। যদি আমরা বাই ডিফল্ট নিজের হাতে যদি সাইট ম্যাপ ক্রিয়েট করি কোনো একটা ওয়েবসাইটে, আমরা প্লাগইন ইউজ করছি না, yoast SEO র্যাঙ্ক ম্যাথ হরএভার, সেক্ষেত্রে আমরা এই xml-sitemaps.com থেকে হচ্ছে আমরা আমাদের সাইট ম্যাপটাকে ক্রিয়েট করে নিতে পারি। কার জন্য আসে না একটু দেখেন তো আসছে কিনা আপনার। ভাইয়া আমার ওই সেটিংটা তো অন করা আছে তাও তো আসতেছে না। সিতে ক্লিক করেন। ভাইয়া সাইডে কোনো সি অপশন নাই। ভাই ভাই কি বলেন, এই দেখেন এই যে এখানে নাই, এটা নাই। না ভাইয়া আপনি ওটা এখানে কোশ্চেন মার্কে ক্লিক করছেন। ও এবার এসছে ভাই। আচ্ছা দেখেন এবার এসছে ভাই। আমরা সাইট ম্যাপ জেনারেট কোথায় গেল, সাইট ম্যাপ জেনারেটর জেনারেলি যাচ্ছি, সেটা না আসলে আরো সাইট আছে। আচ্ছা এই সেই সাইট, এখানে এসে আমরা আমাদের ওয়েবসাইটে জাস্ট দিয়ে দিব। এই সাইট অটোমেটিক্যালি আমার এই যে পোস্টগুলো আমার সাইটে যে পোস্টগুলো থাকবে এই পোস্টগুলোকে হচ্ছে সে ক্রাউল করে আমার জন্য এরকম করে একটা সাইট ম্যাপ বানায় দিবে। সাইট ম্যাপ বানানোর পর একটা ফাইল দিবে। এই ফাইলটা আর এইখানে আমি কাজ করতে পারবো না যদি আমি হ্যান্ডমেড কোনো সফটওয়্যার থ্রুতে বা প্লাগইন থ্রুতে না করি। হ্যাঁ নিজের হাতে বানায় নেই, এরকম robots.txt ফাইল বলেন আর হচ্ছে সাইট ম্যাপ বলেন থার্ড পার্টি ওয়েবসাইট থেকে বানায় নেওয়ার পর যেরকম যদি হয় তাহলে এই ফাইলগুলোকে আমাদের সি প্যানেল যে পেজ যে সি প্যানেল ছিল সি প্যানেলে নিয়ে হচ্ছে আমাদের public_html আন্ডারে হচ্ছে ওখানে পেস্ট করে দিয়ে আসতে হবে। ওটাকে দেখাই দিতে হবে না, পারবেন? আমরা বিগিনার ভাইয়া দেখা যাবে। দেখেন এইখানে এই হচ্ছে আমাদের সি প্যানেল। তো নিজের হাতে ধরেন আমি সাপোজ এটার জন্য এই ওয়েবসাইটের জন্য একটা সাইট ম্যাপ বানাই বা আমার সাইটের জন্য একটা সাইট ম্যাপ বানাই, এটার জন্য আরেকটা সাইট ম্যাপ সাপোজ থার্ড পার্টি থেকে আমি বানায় নেই আরেকটা। তো আমি এখানে দিলাম, দিয়ে জাস্ট স্টার্টে করি। একটু সময় নিয়ে নিজের মতো করে ক্রাউল করে নিয়ে প্লিজ ওয়েট উই আর ক্রাউলিং ইউর ওয়েবসাইট, সো নিজের মতো করে নিয়ে নিবে, একটু ওয়েট করি। আচ্ছা এইটা হইতে থাক। আর এদিক থেকে দেখেন এই যে
নোটপ্যাড যেটা, তো আমাদের যদি বাই ডিফল্ট সাইট ম্যাপ ক্রিয়েট করি, এরকম থার্ড পার্টি সাইট থেকে যদি সাইট ম্যাপ ক্রিয়েট করি, সেক্ষেত্রে আসবে শুধুমাত্র এই যে নিচের দিকে দেখেন সাইট ম্যাপটা একটা এরিয়া দিয়েছি, এটা দিতেই হবে এমন কিছু না। এখানে আমি রোবট ইউএসটিসিটা দিয়ে রাখছি, সাইট ম্যাপটা দিয়ে রাখলাম, দেওয়ার পর এই নোটপ্যাডের মধ্যেই থাকবে ফাইলটা, ঠিক আছে, রোবট টিএক্সটি ফাইলটা নোটপ্যাডেই থাকবে। এটাকে জাস্ট আমরা একটু সেভ করব হচ্ছে এই নামে, robots ডট টিএক্সটি, ঠিক আছে, রোবট ডট টিএক্সটি বা রোবটস নিয়ে থাকবে, ডট টিএক্সটি পরবর্তীতে থেকে যাবে, সমস্যা নেই। আমরা ডেস্কটপে এটা একটু সেভ করি ফাইলটাকে, ফাইলটা সেভ, আচ্ছা এই যে ফাইলটা এখানে আসছে, এটাকে রোবট ডট টিএক্সটি তে সেভ করি, আমি শুধু আসছে এটা রোবট ডট টিএক্সটি, এটা আছে থাক। এখন আমরা যাব হচ্ছে সি প্যানেলে, আসলাম, আসার পর যাই হচ্ছে ফাইল ম্যানেজারে, যেখানে আমাদের ফাইলটা আছে বা থাকবে। এখানে আমরা প্রাইমারি ডোমেন যদি থাকে, একটাই ডোমেন থাকে, সেক্ষেত্রে ফাইল পাবো হচ্ছে পাবলিক আন্ডারস্কোর এসটিএমএল এ। আমারটা আগেই আছে যে মেকেল ওয়ার্ল্ড, এটা বাইরেই আমি রেখে দিছি, সো আমি এখানেই যাচ্ছি। এখানে গিয়ে দেখবেন যে এখানে আগে থেকে আমার দেখেন একটা রোবট টিএক্সটি ফাইল আর একটা সাইট ম্যাপ সাবমিট করা আছে, এটা আপনাদের থাকবে না। লাইক দ্যাট আমি পাবলিক যে সাইট ম্যাপের যেটা আছে এটাকে এখান থেকে ধরে ডিলিট করে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম, ঠিক এরকম রোবট টেক্সটটাও থাকবে না, ঠিক আছে। তো জাস্ট এই জায়গাতেই আসবেন, আর কোথাও যেতে হবে না। বা আপনি আমি আবার দেখাইতেছি, এখান থেকে এখানে হচ্ছে, এখান থেকে আমরা পাবলিক আন্ডারস্কোর এসটিএমএলও যদি যাই, এটাই হচ্ছে সেই জায়গাটা, ব্যাস দ্যাটস ইট। এখানে গিয়ে হচ্ছে আমরা জাস্ট পেস্ট করে দিব। তো আমি শুধুমাত্র যাচ্ছি হচ্ছে আমার যে সাইটটা ছিল, যেটার জন্য আমি এখন সাইট ম্যাপ বানাচ্ছি, এটার জন্য। তো রোবট টিএক্সটি ফাইলটা তো অলরেডি দেওয়া আছে, এই যে এটা না থাকলে জাস্ট এখানে আসেন, আসার পর আপলোডে ক্লিক করি, এটা আমার বানানো হয়ে গেছে। এখানে ডাউনলোড, সরি, মেড কমপ্লিট, আমি এখান থেকে ডাউনলোড ইওর সাইট ম্যাপ ফাইল ক্লিক করলাম। এই যে এখানে এক্সএমএল সাইট ম্যাপ নামে একটা ক্রিয়েট হয়েছে, আমি এটাকে ফোল্ডারে ওপেন করি, কোন ফোল্ডারে আসছে দেখি, এই হচ্ছে আমার সাইট ম্যাপটা বানানো হয়েছে। তো এই সাইট ম্যাপটা কি করব, আমরা এখানে আপলোড করে দিব, আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে আপলোড করে দিচ্ছি। আপনারা এখান থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করে আপনার ডেটা যেখানে থাকবে সেখান থেকে নিয়ে নিতে পারেন। তো আমি জাস্ট এখান থেকে এটাকে নিয়ে এসে এই সাইট ম্যাপটাকে জাস্ট এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিচ্ছি, শেষ। এখানে কমপ্লিট হয়ে গেছে, আমার সাইট ম্যাপ এখানে চলে আসছে। আমরা এখানে আসি, তো এই যে এখানে একটা রিলোড দেই, ঠিক আছে, এই যেখানে রিলোড আছে এটা রিলোড দেই, এই যে সাইটম্যাপ ডট এক্সএমএল ফাইলটা এখানে চলে আসছে। সিমিলার ওয়েতে এই যে রোবট টিএক্সটি ফাইলটা আমরা বানাইলাম, এই রোবট টিএক্সটিটা যেটা হ্যান্ডমেড বা ম্যানুয়ালি রেডি করছি, এটাকে এইভাবে এখান থেকে আপলোডে যাব, আপলোডে গিয়ে এইভাবে এখান থেকে ফাইলটাকে সিলেক্ট করে দিয়ে আমরা এখানে আপলোড করে দিব। এতটুকুই কাজ। যদি আমরা বাইরে থেকে বা থার্ড পার্টি কোনো সফটওয়্যার বা ওয়েবসাইট থেকে সাইট ম্যাপ ক্রিয়েট করি বা নিজের হাতে হচ্ছে রোবট টিএক্সটিকে বানাই, এছাড়া আদারওয়াইজ বাই ডিফল্ট যেটা হবে বা ইউএসটিসি প্লাগইন থ্রুতে যেটা হয়েছে ওইটাই এনাফ। আপনার যে দুইটাই রাখতে হবে বা দুইটার জন্য আপনি কোনো অ্যাডভান্টেজ পাবেন এমন কোনো ইস্যু নাই, বাট আপনাকে ভেরিফাই করার জন্যে, গুগলের ভেরিফাই করার জন্য আপনার রোবট টিএক্সটি বটকে কন্ট্রোলের জন্য রোবট টিএক্সটি, আর তারা যে আপনার বাসায় আসবে সেটার জন্য রাস্তা তাদেরকে বানায় দিতে হবে, মাস্ট বি। এখন আসেন আসল জায়গাতে যাই, গুগল সার্চ কনসোল, যেখানে আমরা এখন এই সব কিছু ঠিকঠাক থাকলে আমরা আমাদের ওয়েবসাইটগুলোকে ভেরিফাই করব এবং কিভাবে ভেরিফাই করব। নর্মালি আমরা যখন গুগল সার্চ কনসোলে যাই, গুগল সার্চ কনসোলে যাব একদম ফ্রেশ মেইল দিয়ে, যখন বা এই ফ্রেশ মেইল বলতে বোঝাচ্ছি যে এই মেইল দিয়ে কখনো আগে কখনো কোনো ওয়েবসাইটকে হচ্ছে অ্যাড করা হয় নাই, ঠিক আছে, ভেরিফাই করা হয় নাই। এইভাবে যখন আমরা আসবো, জাস্ট এটার লিঙ্কটা হবে হচ্ছে এটা, যে search.google.com/searchconsole/welcome, এটা আমরা নর্মালি এই লিঙ্ক থ্রুতেও যেতে পারি, অথবা গুগলে গিয়ে সার্চ করতে পারি যে গুগল সার্চ কনসোল, ঠিক আছে।
গুগল সার্চ কনসোল লিখে সার্চ করলেও আমরা এই লিঙ্কটা পেয়ে যাব। আমরা একটু আবার দেখাই দিচ্ছি, যেহেতু আপনারা একদম ফার্স্ট থেকে ফার্স্ট, সো আমি একদম একটু শর্ট লং হইলো, যেহেতু একদম আপনার বিগিনার, সবগুলো একটু জায়গাগুলো চিনে নিয়ে যাই। জাস্ট গুগল সার্চ কনসোল লিখে সার্চ করেন, এই যে সেকেন্ড যেটা আসছে, হ্যাঁ, search.google.com, তারপর যে সার্চ কনসোল, ঠিক আছে, ওয়েলকাম টু সার্চ কনসোল, এইটাতে গেলেই হচ্ছে আমরা পাবো এই এই পেজটা পেয়ে যাব, ঠিক আছে। এখন এই পেজে আসার পর আমরা দুইটা পদ্ধতি দেখতেছি ভেরিফাই করার জন্য, একটা হচ্ছে ডোমেন থ্রোতে পদ্ধতি, আর হচ্ছে ইউআরএল প্রিফিক্স থ্রোতে পদ্ধতি। দুইটার কাজ একই, ভিন্ন কিছু নাই, ঠিক আছে। আবার ভিন্ন কিছু যদি একবারই নাই সেটাও বলা যাবে না, ডেফিনেটলি আছে, তবে খুবই অল্প পরিমাণ, খুব আহামরি কিছু আসলে ডিফারেন্ট নাই। দেখেন, তো ডোমেন থ্রোতে যখন আমরা একটা ইউআরএল কে যদি ভেরিফাই করি, তখন যেটা হয় যে ডোমেনটা আমরা দিব, এই ডোমেনের এগেনস্টে যদি কোনো সাবডোমেন ক্রিয়েট হয়, যদি কোনো পেজ ক্রিয়েট হয়, পোস্ট ক্রিয়েট হয়, বিশেষ করে সাবডোমেনটাকে কাউন্ট করা হয় সব থেকে জোর দিয়ে, সেই ক্ষেত্রে দেখা যায় যে ওই সাবডোমেনটাকে সহ ও এর ওই মেন বা রুট ডোমেনের এগেনস্টে যা যা হচ্ছে অ্যাড হচ্ছে, সব কিছুকে অ্যাট এ টাইম ক্রাউল করে ডোমেন থ্রোতে। আর ভেরিফিকেশনের প্রসিডিউরটা একটা স্টেপে আপনি ভেরিফিকেশন করতে পারবেন। মেথড আছে আপনার কাছে একটা, সেটা হচ্ছে ডিএনএস কনফিগারেশন। আর ইউআরএল প্রিফিক্সের থ্রুতে যেটা হয় সেটা হচ্ছে যে আপনারা যে ফ্রিতে ওয়েবসাইটগুলো বানাইছেন, যেগুলো কোনো cPanel খুঁজে পান না, তারপরে যে ফ্রিতে যে আছে না গুগলের blogspot.com, ব্লগস্পটের হচ্ছে আপনার ওয়েবসাইট বানানো যায়, ওই সকল ওয়েবসাইটগুলোকে ভেরিফাই করার জন্যে, বা আপনি একটা সিঙ্গেল একটা সাবডোমেন ক্রিয়েট করছেন এবং সাবডোমেনের আন্ডারে একটা ল্যান্ডিং পেজ বানাইছেন, বা এরকম অনেকগুলা ল্যান্ডিং পেজ বানাইছেন, তো ওই ল্যান্ডিং পেজগুলোর ডেটাগুলোকে আপনি আলাদা করে মনিটরিং করতে চাচ্ছেন, সবার সাথে না, আলাদা করে মনিটরিং করতে চাচ্ছেন, বা ওইগুলোর জন্য আপনার কাছে cPanel-এর অ্যাক্সেস নাই, আপনার কাছে শুধুমাত্র অ্যাক্সেস আছে হচ্ছে এরকম ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস আছে, আপনার কাছে cPanel-এর অ্যাক্সেস নাই, সেই ক্ষেত্রে আমাদেরকে প্রিফিক্সটাকে ইউজ করতে হবে, ঠিক আছে। এবং প্রিফিক্সের একটা অ্যাডভান্টেজ হচ্ছে বা আপনাকে অ্যাড করতেই হবে, সেটা হচ্ছে এই জন্যে যে ধরে নেন যে আপনি যখন সাইটটাকে চালাচ্ছেন, দেখলেন যে একটা সময় গিয়ে আপনার সাইটের মধ্যে স্প্যাম স্কোর বাড়ছে। স্প্যাম স্কোর কেন বাড়লো? স্প্যাম স্কোর বেড়ে গেছে হচ্ছে আপনার ওয়েবসাইটে ব্যাড কমেন্ট আসতেছে, ব্যাড ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা হচ্ছে, ইররিলেভেন্ট ব্যাকলিঙ্ক ক্রিয়েট হচ্ছে, যেটা আপনার সাইটের সাথে বা পোস্টের সাথে যায় না, রিলেভেন্ট না। আপনি কথা বলতেছেন একটা নিয়ে, যে অন্য একটা সাইট থেকে, যে সাইট থেকে ব্যাকলিঙ্ক আসছে সেই সাইট ওই টপিক নিয়ে কথাই বলে না। যদি এগুলো গুগলে ইন্ডেক্স হয়ে যায়, সেক্ষেত্রে আপনার সাইটের জন্য, র্যাঙ্কিং এর জন্য খারাপ একটা দিক। তো ওই ব্যাড ব্যাকলিঙ্ক গুলাকে বা লিঙ্ক গুলাকে ডিসভো করে ফেলার জন্য, বা গুগলকে বলা যে ম্যানুয়ালি যে হ্যাঁ এই লিঙ্ক গুলো হচ্ছে ব্যাড ব্যাকলিঙ্ক, যেগুলোকে আমি রিমুভ করে দিতে চাচ্ছি, বা তুমি রিমুভ করে দাও। এটা কমান্ড দেওয়ার জন্য হচ্ছে আমাদেরকে ডিসভোতে গিয়ে কাজ করার জন্য আমাদের ইউআরএল প্রিফিক্স হতেই হচ্ছে ডোমেনকে ভেরিফাই করতে হবে, মাস্ট বি। দুইটা পদ্ধতি দেখব। আগে আসেন ডোমেন থ্রোতে যদি আমরা ভেরিফাই করি, সেই ক্ষেত্রে পদ্ধতিটা কেমন। ডোমেনের ক্ষেত্রে আমরা যখন একটা ডোমেন নেম নেই, ধরেন এটাকে কপি করলাম, আমি নোটপ্যাড দিয়ে দিলাম, নোটপ্যাডে নিয়ে এসে আমি একটু এটাকে পেস্ট করলাম, আমার এখানে শেষের দিকে একটা স্ল্যাশ আসছে, সামনে এইচটিটিপি আছে, অথবা এইচটিটিপির পর থাকতে পারতো www ডট, এটাও থাকতে পারতো। ডোমেন থ্রোতে এখানে যে ডোমেনটা আছে, ডোমেন থ্রোতে যখন আমরা একটা সাইটকে ভেরিফাই করব, আমরা শুধুমাত্র এই কোন ধরনের কোনো www ডট, কোন ধরনের এটাকে http or https বা পেছনের স্ল্যাশ কোনো কিছু রাখার দরকার নাই। ডোমেন থ্রোতে গুগল নিজে বুঝে নিবে আপনার এই ডোমেনের এগেইনস্টে কোনো এসএসএল সার্টিফিকেট আছে কি নাই, www ডটে ক্যানোনিক্যাল করা নাকি উইদাউট www তে ক্যানোনিক্যাল করা, সবকিছু নিজে থেকে বুঝে নিবে। দিলাম, জাস্ট ডোমেন নামটা .com পর্যন্ত দিলাম, কন্টিনিউ আসছে। এখন যদি আমি সেম টু সেম যা ছিল এটাকে দিতাম কপি করে এনে, কেন দিলাম না, কারণটা কি দেখেন, দিলাম, দেখেন কন্টিনিউ তার ক্লিক করার মতো অ্যাক্সেস নাই, কারণ নিচ্ছে না। আচ্ছা, একটা একটা করে কাটি, www ডট এখন পর্যন্ত নাই, https কেটে দিলাম, নাই, পিছনে একটা স্ল্যাশ আছে, কথার কাহিনীটা বুঝেন, এই হচ্ছে অবস্থা।
সো আমাদের ডিরেক্টলি উইদাউট https www ডট এগুলো ছাড়া জাস্ট আমাদের রুট ডোমেনটাকে এখানে দিব। সো ধরে নিলাম যে সিটিজি onit7.com হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটটাকে হচ্ছে আমরা ডোমেন থ্রুতে ভেরিফাই করতে চাচ্ছি। তো কন্টিনিউ করলাম। এখানে একটাই হচ্ছে ভেরিফিকেশনের প্রসিডিউর আছে, সেটা হচ্ছে যে ওনারশিপ ভেরিফিকেশন করার জন্য হচ্ছে ডিএনএস প্রোভাইডার থ্রুতে যাইতে হবে। ডিএনএস প্রোভাইডার বলতে যেই কোম্পানির কাছ থেকে আপনি হোস্টিং নিছেন, যাদের কাছ থেকে ডোমেন কিনছেন তারা না, যাদের কাছ থেকে আপনি হোস্টিং নিয়েছেন তাদের কাছে। এখন আপনি হতেই পারে যে অনেকগুলো কোম্পানি থেকে, অনেকগুলো বলতে এক কোম্পানি থেকে আপনি ডোমেন নিছেন, আরেক কোম্পানি থেকে আপনি হোস্টিং নিছেন, দুইটা কোম্পানি থেকে দুইটা জিনিস নিছেন। সো যেই কোম্পানি থেকে হোস্টিং নিছেন সেই কোম্পানির এক্সেস প্যানেলে যাব বা সি প্যানেলে যাব, ঠিক আছে? এটাকে ভেরিফাই করার জন্য, ডিএনএস রেকর্ড ভেরিফাই করার জন্য আমাদের যেতে হবে কোথায়? সি প্যানেলে। সি প্যানেলে গিয়ে আমরা এটাকে ভেরিফাই করব। এ হচ্ছে কোড। কোথায় যাব? সি প্যানেলের যাব হচ্ছে এখান থেকে জোন এডিটর নামে, ডোমেনের এগেইনস্টে জোন এডিটর অপশনটা খুঁজে বের করব। এখানে কোথায় আছে? ডোমেনের মধ্যে এখানে দেখেন জোন এডিটর একটা অপশন আছে, বা পাশে লেখা আছে ডিএনএস লোগোতে। সো যাই, জোন এডিটরে যাই। তো আপনার যদি একাধিক ওয়েবসাইট অ্যাড করা থাকে, সবগুলা ডোমেনের লিস্টে এখানে পেয়ে যাবেন। আর যদি একটা ডোমেন অ্যাড করা থাকে সেক্ষেত্রে এরকম একটাই পাবেন। একটা সি প্যানেলের মধ্যে আপনার যতগুলা ডোমেন অ্যাড করা থাকবে ততগুলা ডোমেন এখানে পাবেন। সো ধরে নিলাম যে আমাদের হচ্ছে এইটা হচ্ছে আমাদের এই সাইট, যেটা সি প্যানেল থেকে তো আগেই সাইট বানানো যেহেতু আছে, সি প্যানেল তো আগে থেকেই থাকবে সবকিছু। তো এটা হচ্ছে সেই সাইট যেটাকে আমরা গুগলে ভেরিফাই করতে চাচ্ছি। সো এখান থেকে চলে যাব হচ্ছে ম্যানেজে। আমাদের ওয়েবসাইটের পাশে ম্যানেজে লেখা আছে, ম্যানেজে যাব। এই হচ্ছে ম্যানেজে আসলাম, ঠিক আছে? ম্যানেজে আসার পর এই অ্যাড রেকর্ড যে অপশনটা আছে, এই অ্যাড রেকর্ডে ক্লিক করি। অ্যাড রেকর্ডে এই একটা রুম চলে আসছে। এখানে দেখেন বলছে যে আমাদের ডিএনএস প্রোভাইডার সাইন আপ করার জন্য সাইন আপ করলাম, জোন এডিটরে গেলাম এবং ম্যানেজে আসলাম। আসার পর এই যে টেক্সটটা আমাদেরকে দিল, এখানে এই যে এখানে যে একটা টেক্সট আমাকে দিছে, এই টেক্সটটাকে কপি করতে বলছে। আচ্ছা, কপি করলাম। কপি করার পরে বলছে যে এটাকে হচ্ছে টিএক্সটি রেকর্ডে রেকর্ড করার জন্য, টিএক্সটি ফরম্যাটে রেকর্ড করার জন্য ডিএনএস কনফিগারেশন এবং কার আন্ডারে? সিটিজি onit7.com এর আন্ডারে, দ্যাট মিনস আপনার ডোমেনের আন্ডারে। সো ডোমেনের নামটা কপি করে এই যে ভ্যালিড জোন নেম যেটা আছে, ভ্যালিড জোন নেম হচ্ছে আপনি আপনার ডোমেন নেমটা দিবেন। দেওয়ার পর আমাকে বলছে এটাকে কোথায় রেকর্ড করতে হবে? টিএক্সটি ফরম্যাটে রেকর্ড করতে হবে। তো এ হচ্ছে টাইপ, টাইপের মধ্যে এখান থেকে সিলেক্ট করে আমরা চলে যাব টিএক্সটি ফরম্যাট। এই যে টিএক্সটিকে সিলেক্ট করলাম, এটা টেক্সট ফরম্যাট চলে আসছে। টেক্সট ফরম্যাটের মধ্যে এই যে যে লিঙ্কটা আমাদের দিছে, ভেরিফিকেশনের লিঙ্কটা, এই লিঙ্কটাকে এখান থেকে কপি করে নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দিয়ে অ্যাড রেকর্ডে ক্লিক করে দিবেন। দ্যাটস ইট। অ্যাড রেকর্ডে ক্লিক করে একটা রিফ্রেশ দিবেন। ধরেন আমি কেটে দিলাম এটা। অ্যাড রেকর্ডে অ্যাড করার পরে ক্লিক করবেন। ক্লিক করার পরে বা সরি একটা রিলোড দিবেন। রিলোড দেওয়ার পরে তো আসলো। আসার পরে এখানে একবার চেক করে দেখবেন যে আপনি যে অ্যাড করলেন সেই ফাইলটা এখানে অ্যাড হয়েছে কিনা। এখন আপনি এখানে খুঁজে দেখতেছেন নাই, এই যে নাই, এখানে কোথাও তো নাই। আমার এই সাইটটা তো ভেরিফাই করা আছে এমরবিন এসইও থ্রুতে, তাই না? সেটা তো নাই। এখানে যদি না পান খুঁজে, সেক্ষেত্রে এখানে দেখবেন এই যে ফিল্টার অপশনে দেখেন অলে আসি আমরা, ফিল্টার থেকে আমরা টিএক্সটিতে আসবো। এই যে টিএক্সটিতে ক্লিক করি। টিএক্সটির আন্ডারে এইখানে দেখেন এই যে amrobinSEO.com টিএক্সটি ফরম্যাটে এই যে গুগলের সাইট ভেরিফিকেশনের আমার সাইটটার কোডটা এখানে এভাবে দেওয়া আছে। এখানে দেখবেন যে আপনার অ্যাড হয়েছে কিনা কোডটা, জাস্ট এই কোডটা অ্যাড হয়েছে কিনা এইভাবে। অ্যাড যদি কনফার্ম হয়ে যায়, এখানে হয়ে গেছে, দেন আমরা এখান থেকে এসে ভেরিফাই ক্লিক করে নিব। ভেরিফাই ক্লিক করার পর ধরেন আপনি এখানে অ্যাড করছেন, দেখতেছেন, আইসা ভেরিফাই ক্লিক করলেন, বাট আপনার এখানে লিখলো কুড নট ভেরিফাইড বা ভেরিফিকেশন ফেইলড, এরকম আসতে পারে। এরকম একটা নোটিফিকেশন আসছে সাপোজ। যদি এরকম নোটিফিকেশন আসে, ভয়ের কিছু নাই বা চিন্তারও কিছু নাই। মাঝে মাঝে গুগল সার্চ কনসোল ক্ষেত্র বিশেষে 12 ঘন্টা 24 ঘন্টার মতো সময় নেয়। যদি সবকিছু ঠিকঠাক থাকে সেক্ষেত্রে নিজে থেকে অটোমেটিক নিয়ে নিবে, ওনারশিপ ভেরিফিকেশন করে দিবে। এরকম ফেইলড দেখাইলো,
এছাড়া যদি আমি এটাকে রিমুভ করে দিই প্রপার্টিটা, যদি ভ্যালিড, যেমন আমার যেটা ইনভ্যালিড ছিল, দ্যাটস ওয়াই ওনারশিপ ভেরিফিকেশন ফেল দেখাইছে। সাপোজ আমি যদি আমার নর্মাল যেটা ছিল ওয়েবসাইট সেটা যদি দেই ratio.com, আমি এটাকে ভেরিফাই করার জন্য দেই, এইখানে সবকিছু ঠিকঠাক থাকলে এরকমই চলে আসার কথা, ওনারশিপ ভেরিফাইড। ঠিক আছে, এইভাবে এই নোটিফিকেশনটা আপনাদের আসবে। আর যদি ওরকম ফেলডও আসে, ভয়ের কিছু নাই, কিছুক্ষণ অপেক্ষা করি। তো এই হচ্ছে আমার পদ্ধতি, যেটা হচ্ছে ডোমেন হতে আমাদের সাইটকে ভেরিফাই করার জন্য। এরপর আসেন প্রিফিক্সড হতে। প্রিফিক্সের মধ্যে আমাদের যে শুধুমাত্র এই যে মেইন ডোমেনে কিছুক্ষণ আমরা আগে দিছিলাম জাস্ট ডোমেন নেম .com পর্যন্ত এতটুকু, এইটাই দিতে হবে এমন না, আপনি চাইলে প্রিফিক্সের মধ্যে পুরোটাই দিতে পারেন। প্রিফিক্সের মধ্যে আপনাকে পুরোটাই দিতে হবে, পুরোটাই দিতে হবে, লাস্টের স্ল্যাশটা না থাকুক। বাট এমনি আপনার সাইট HTTP যাবে কিনা বা www তে আপনি ক্যানোনিক্যাল করতে চান কিনা, এই ইস্যুগুলো আপনাকে মেক শিওর করে দিতে হবে। সচরাচর আমরা এইভাবে দিই, এতটুকুই দিয়ে দিই। আপনার আমাদের ডোমেনের এগেইনস্টে যদি SSL সার্টিফিকেট ইস্যু করা থাকে সেক্ষেত্রে SSL সার্টিফিকেট আসবে, আদারওয়াইজ নর্মাল অ্যাজ ইউজুয়াল। থাকার পর কন্টিনিউ করি। আচ্ছা সরি, এটা তো আমার অলরেডি ভেরিফাই করা আছে। CTG সরি HTTP is CTG on87.com suppose, and continue করি। এখন এখানে ভেরিফিকেশনের অনেকগুলো মেথড আসছে। একটা হচ্ছে HTML ফাইল, একটা হচ্ছে HTML ট্যাগ। গুগল অ্যানালাইটিক্স থ্রুতে আমরা ভেরিফাই করতে পারি এটাকে আমরা ট্যাগ ম্যানেজার থেকে ভেরিফাই করতে পারি। ডোমেইন নেম প্রোভাইডার, যেটা এই যে কিছুক্ষণ আগে এখান থেকে করে আসছি, এটার থ্রুতে আমরা ভেরিফাই করতে পারি। তো আমরা HTML ট্যাগে যাই। আমরা যদি মনে করি যে আমাদের সি প্যানেল অ্যাক্সেস নাই, আমাদের শুধু ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস আছে, সেক্ষেত্রে আমরা কি করব? আমরা যেটা করব, এই অ্যাপিয়ারেন্সে যাব এবং অ্যাপিয়ারেন্স থেকে চলে যাব হচ্ছে থিম এডিটরে। থিম এডিটরে যাই, থিম এডিটরে আসার পর এখানে দেখেন, আমি যদি এখানে HTML ট্যাগ থ্রুতে যদি হচ্ছে আমাদের এটাকে মেটাটাকে যদি আমরা ভেরিফাই করে আমাদের ওয়েবসাইটকে ভেরিফাই করতে যাই, সেক্ষেত্রে এই যে কোডটা আছে আমাদের এখানে, যে কোডটা দিছে ভেরিফিকেশন কোডটা, এই ভেরিফিকেশন কোডটা আমাদের ওয়েবসাইটের হেড সেগমেন্টে বসাইতে হবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে একটু খুঁজে বের করব header.php কোথায় আছে। এই যে header.php এখানে আছে, header.php তে আমরা যাই। এই header.php তে এসে এখানে আমাকে কোথায় অ্যাড করতে বলছে? কপি দ্য মেটা ট্যাগ বিলো অ্যান্ড পেস্ট ইট ইনটু ইয়োর সাইট হোম পেজ, ইট শুড গো দ্য হেড সেকশন বিফোর দ্য ফার্স্ট বডি সেকশন। তার মানে আমাদের এই যে থিমের এই যে হেড সেকশনটা শুরু হয়েছে, এই যে হেড সেকশন, এখানে হেড, এই হেড সেকশনের পরে, এই হেড সেকশনের পরে, আর এই যে হেড সেকশন এখানে ক্লোজ, দেখেন এই যে হেড সেকশন ক্লোজ, এই যে আমাদের বডি শুরু হইলো এই বডির আগে। তার মানে এই হেডের এই যে হেড সেকশনটা এখানে ক্লোজ হইলো এই হেড সেকশনের আগে অথবা এই হেড সেকশনের পরে। সহজ কথা, এই হেড সেকশনের মাঝখানে হচ্ছে আমাদের এই কপি যেটা করলাম লিঙ্কটা, এই লিঙ্কটাকে নিয়ে জাস্ট এই যে হেড সেকশন আছে আমাদের হেড সেকশন এখানে জাস্ট এটাকে পেস্ট করে দিলাম। এই যেটা পেস্ট, লিঙ্কটা এখানে পেস্ট হয়ে গেল। পেস্ট করে দিয়ে আপনাকে জাস্ট এটাকে ফাইলটাকে আপডেট করে দেন, আপডেট করে দিয়ে এখানে ভেরিফাই, যেখানে ভেরিফাই লেখা আছে ভেরিফাই ক্লিক করেন, এ নিজে থেকে ভেরিফাই করে নিবে। দ্যাটস ইট। আমাদের এখানে HTML ট্যাগটা সে পায় নাই, দ্যাটস ইট, কাজ আমরা এখানে আপডেট করি নাই। এই হচ্ছে প্রিফিক্স আর ডোমেন থ্রোতে ভেরিফাই করার প্রসিডিওর। কারো কোনো এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন্স থাকলে বলেন। কারো কোনো কোশ্চেন আছে? নাই? আচ্ছা, না ভাই। ওকে। এখন সবকিছু ঠিকঠাক থাকলে কোথায় আমরা আমাদের প্রপার্টিতে যাব, ফাইন। সো আমরা আমাদের প্রপার্টিতে গেলে আমরা এরকম একটা প্রপার্টি বা উইন্ডোজ পাবো। আমরা ওভারভিউতে যাই ডিরেক্টলি। আপনার যে সাইটটা হচ্ছে এখানে অ্যাটাচড করা থাকবে, সার্চ কনসোলে হচ্ছে অ্যাটাচড করা থাকবে, সেই পুরো লিস্টটা একটা বা দুইটা থাকুক বা তিনটা থাকুক, যেগুলো থাকুক এখানে পাবেন। পাওয়ার পর এখান থেকে হচ্ছে আমাদের পুরো ডেটাগুলো আমরা পাবো। আমাদের সাইটে কিছু ইরর আছে কিনা বা কোনো প্রবলেম আছে কিনা, থাকলে সেগুলো কি কি, প্রত্যেকটা ইরর হচ্ছে আমরা এখানে পাবো একটা একটা করে।
সো ওভারভিউতে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টোটাল কতগুলা ক্লিক আমার গেছে এখন পর্যন্ত, কতগুলা ইরর আছে আমার, কতগুলা ভ্যালিড পেজ আছে, আমার মোবাইল এক্সপিরিয়েন্স কেমন, মোবাইল ইউজাবিলিটি কেমন, হ্যাঁ, ওয়েব ক্রাউল ভাইটালস কি অবস্থা আছে, ব্রেড ক্যাম্পস, এফএকিউ সেগমেন্ট, লোগোজ, সাইট ম্যাপ, সাইট লিঙ্ক সার্চ বক্স, ইস্যুগুলো কতগুলো ভ্যালিড আছে কিনা বা কতগুলো ইরর আছে, ট্রেন্ডটা কেমন। শুরু করি পারফরমেন্সে আসি। পারফরমেন্সে আসার মধ্যে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লাস্ট 3 মাসের রেজাল্টের মধ্যে টোটাল ক্লিক আসতেছে হচ্ছে এরকম, টোটাল ইমপ্রেশন হচ্ছে আমার এইটা, আর আমার অ্যাভারেজ ওয়েবসাইটের যা কন্টেন্ট আছে সব কিছু মিলে হচ্ছে আমার অ্যাভারেজ পজিশন হচ্ছে 2.4 সার্পের মধ্যে। তো এখন এখানের দিকে আসি যে কোয়েরিজের মধ্যে যেটা পাই সেটা হচ্ছে আমার এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মধ্যে কোন কোন কিওয়ার্ড থ্রুতে ট্রাফিকরা আসে বা ইমপ্রেশন বাড়তেছে, ঠিক আছে। এখানে আমরা কিছু জিনিস আছে দেখেন, টোটাল ক্লিক, টোটাল ইমপ্রেশন, অ্যাভারেজ সিটিআর ক্লিক করে দেই, অ্যাভারেজ পজিশন ক্লিক করে দেই, তাহলে আমি দেখতে পারবো যে আমার অ্যাভারেজ পজিশন কেমন যাচ্ছে, কোন কিওয়ার্ডের জন্য কত পজিশন আছে, এই কিওয়ার্ডের জন্য কত পজিশন, এই কিওয়ার্ডটার জন্য আমার 6.6 পজিশন আছে, এইটার জন্য 48 পজিশন, 13 পজিশন, 9 পজিশন, 14, 64, এটার জন্য 200, 300, 100 করে পজিশন আমার হোল্ড করতেছে, ঠিক আছে। এরকম টোটাল 800টার মতো কোয়েরি ধরে আমার ওয়েবসাইটে ভিজিটর আসে, যেটার মধ্যে মাত্র 10টা আমরা দেখতে পারতেছি। আমরা এখান থেকে রো পার পেজে ট্রেন করা আছে, আমরা এটাকে 500 যদি করে দেই তাহলে এক পেজে টোটাল 500 কোয়েরি পাবো এবং 500 কোয়েরির রেজাল্ট আমরা এখানে দেখতে পারবো। ইচ্ছা করলে এগুলোকে আমরা যে এখানে এক্সপোর্ট থেকে ডেটাগুলোকে এক্সপোর্ট করে নিতে পারি এবং পরবর্তীতে দেখা যাবে যে কেন, কারণ হচ্ছে এই যে কোয়েরিগুলো ধরে এগুলো হচ্ছে এক্সাক্ট রেজাল্ট, কোনো টুলস আপনাকে যে রেজাল্টটা দিচ্ছে বা কোনো একটা এইচরেফ হোক, সেমরাশ হোক, যেগুলো আমরা শিখে আসছি, ওইগুলা আপনার একটা রেজাল্ট দিচ্ছে যে হ্যাঁ এই কিওয়ার্ড থ্রুতে আসতেছে, বাট ওইগুলোর থেকে অ্যাকুরেট, একদম 100 to 100% অ্যাকুরেট রেজাল্ট হচ্ছে এই ডেটাগুলা, যে ডেটাগুলো হচ্ছে এই গুগল সার্চ কনসোল কুয়েরিতে আপনারা পাচ্ছেন বা পাবেন। আর এগুলাকে ডাউনলোড করে নিয়ে এগুলোর উপর একটু কাজ করা, যে এই কিওয়ার্ডটার জন্য একটু বেশি আমার কন্টেন্টের উপর আর কি কি ইমপ্রুভমেন্ট করা যেতে পারে, আদার্স কম্পিটিটররা কি করতেছে, কন্টেন্টের সিটিআর বাড়ানোর জন্য, কিওয়ার্ডের সিটিআর বাড়ানোর জন্য কি করা যেতে পারে, বা র্যাঙ্কিংটাকে আর একটু ডেভেলপ করার জন্য কি করা যেতে পারে, অ্যাকশনটা এখান থেকে আমরা চিন্তা ভাবনা করে নিতে পারি, কজ অফ এখান থেকে আমরা অ্যাকুরেট কিওয়ার্ডগুলো পাচ্ছি বা কোয়েরিগুলো পাচ্ছি, যে কোয়েরি হচ্ছে ট্রাফিক আমার ওয়েবসাইটে এন্ট্রি নিচ্ছে। আচ্ছা, তো এই গেল আমার সিটিআর, এই হচ্ছে আমার পজিশন, এখানে দেখতে পাচ্ছি ইমপ্রেশন, ক্লিক, এই ইস্যুগুলো আমাদের এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা সার্চের টাইপ ইন্টার করতে পারি যে আমার ওয়েব থ্রুতে কেমন আসে বা ইমেজ থেকে কেমন আসতেছে, ভিডিও থাকলে ভিডিওতে কেমন আসতেছে বা নিউজ থাকলে নিউজে কেমন আসতেছে, অথবা আমার কম্পেয়ার থেকে দেখতে পারি যে আমার ওয়েবে কেমন ক্লিক আসে, ভিডিওতে কেমন, ভিডিও থ্রুতে কেমন ট্রাফিক আসে, আমার ওয়েবসাইটে যদি ভিডিও থেকে থাকে সেক্ষেত্রে ভিডিও থেকে কেমন ট্রাফিক আসে, লাইক দ্যাট। আমার এখানে ধরেন একটা ভিডিও এখানে আছে, আমি একটু অ্যাপ্লাই করি, আদৌ আসে কিনা, না, ভিডিও থেকে কোনো ধরনের কোনো ট্রাফিক নাই, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের ইমেজ থেকে কোনো ট্রাফিক আসে কিনা একটু দেখি, আমাদের কন্টেন্টে যে ইমেজগুলো আছে সেই ইমেজ থেকে কোনো ট্রাফিক অ্যাকচুয়ালি আসে কিনা, আমরা আমাদের মতো এখান থেকে ফিল্টার করে নিতে পারি। তো ইমেজ থেকে হচ্ছে আমার এই পরিমাণ ট্রাফিক এখানে আসে, ঠিক আছে। তো লাস্ট 3 মাসের রেজাল্ট এটা ইমেজ থেকে আমার, এবং ইমেজ থ্রোতে এই কিওয়ার্ডগুলো থ্রোতে হচ্ছে ট্রাফিক আসে, ঠিক আছে। তো এরপর আমি কম্পেয়ার করতে পারি, এটা তো গেলই। এখান থেকে আমি 3 মাসের ডেটা চাই, 7 দিনের ডেটা চাই, কত দিনের ডেটা চাই, বা কাস্টম ডেটা রেঞ্জের মধ্যে আমি যে ডেটাগুলো আছে সেগুলো এখান থেকে মডিফাই করে দেখে নিতে পারি যে আমার এই টাইপের ডেটার মধ্যে কি আছে। এরপর হচ্ছে ইউআরএল ইন্সপেকশন। ধরেন আজকে আপনি একটা কন্টেন্ট লিখছেন, আপনার ওয়েবসাইটে একটা কন্টেন্ট লিখছেন, সো কন্টেন্টটা অ্যাকচুয়ালি ইন্ডেক্স হইল কিনা গুগলে আপনি তো জানেন না, তাই না। তো এটা চেক করার জন্য ম্যানুয়ালি চেক করা বা ম্যানুয়ালি গুগলকে ফোর্স করা যে আমার যদি ইন্ডেক্স না হয়ে থাকে তাহলে যেন আমার কন্টেন্টটা ইন্ডেক্স করা হয় বা ইন্ডেক্স করা হোক, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ইউআরএল ইন্সপেকশনটা কাজে লাগে। ইউআরএল ইন্সপেকশনের মধ্যে আমাদের ওয়েবসাইটের যদি কোনো একটা ইউআরএল থেকে থাকে, লাইক দ্যাট, আমাদের ওয়েবসাইটে যাই একটু আগে, হচ্ছে আমাদের পোস্টের ইউআরএল, এই ইউআরএলটা আমি দেখতে চাই যে আমি কন্টেন্টটা দিলাম, এই কন্টেন্টটা অ্যাকচুয়ালি গুগলে ইন্ডেক্স করছে কিনা। আসলাম, লিঙ্কটা এখানে দিয়ে দিলাম, দিয়ে একটু এন্টার দেই, এখানে গুগল ইন্ডেক্স থাকলে দেখায় দিবে যে হ্যাঁ গুগল এটা আপনার ইন্ডেক্স করা আছে, যেমন এখানে ইন্ডেক্স করা আছে।
যদি এখানে ইন্ডেক্স করা না থাকতো আপনার গুগল ইউর লিঙ্কটা বা কন্টেন্টটা, সেক্ষেত্রে এখানে বলতো যে ইউআরএল ইজ নট অন গুগল। রিজন যদি থাকে, রিজন নিচে দেখায় দিত। যদি ইন্ডেক্স না থাকে সেক্ষেত্রে যেটা করতাম সেটা হচ্ছে রিকোয়েস্ট ইন্ডেক্সিং। আমরা ক্লিক করে দিলে গুগল এটাকে ইন্ডেক্স করে নিত তার সার্চের মধ্যে। এই জন্য আমাদের ইউআরএল ইন্সপেকশনটা হচ্ছে কাজে লাগে সার্চ কনসোল থেকে। ম্যানুয়ালি আমরা যদি কোনো একটা কন্টেন্ট ইন্ডেক্স হয়ে না থাকে সেক্ষেত্রে ম্যানুয়ালি যেন করতে পারি বা চেক করতে পারি অ্যাকচুয়ালি ইন্ডেক্স আছে কিনা। ইন্ডেক্স থাকলে আবার যদি কোনো ইরর থাকে সেটাও এখান থেকে আমরা দেখতে পারি। তারপরে ইন্ডেক্সের মধ্যে আসি, ইন্ডেক্সের মধ্যে আসেন কাভারেজ। কাভারেজ এরিয়াতে এসে যেটা পাই সেটা হচ্ছে আমার কি পরিমাণ যে পরিমাণ আমার কন্টেন্ট আছে তার জন্য ইউআরএল আছে। তো ইউআরএল এর মধ্যে কতগুলো ইউআরএল আছে যেগুলো ইরর, কতগুলো আছে যে ভ্যালিড, কতগুলো আছে এক্সক্লুডেড। আচ্ছা, ইরোরের কিছু পদ্ধতি আছে। ইরোর বলতে এখন এমন কিছু ইরোর দেখাচ্ছে যেটা আপনার ইরোর হিসাবে কোনো সমস্যা না। যেমন আপনার ট্যাগ বা আপনার ধরেন যে এমন একটা লিঙ্ক, যে লিঙ্কটা পোর্টফোলিও লিঙ্ক, অথরের পোর্টফোলিও লিঙ্ক, আপনি চান না অথরের পোর্টফোলিও লিঙ্ক কেউ দেখুক, সো এটার জন্য আপনাকে ইরোর দেখাচ্ছে। এইটা আহামরি কোনো ব্যাপার না, আপনি চাচ্ছেন না যেটা। বাট আমার যদি কোনো একটা পোস্ট, যেমন এই পোস্টটাকেই হচ্ছে ইরোর দেখাচ্ছে বা এই পোস্টের মধ্যে সমস্যা দেখাচ্ছে, বাট আমি তো পোস্টটা দিছি ইন্ডেক্স হওয়ার জন্য বা এই পোস্ট নিয়ে আমি র্যাঙ্ক করার জন্য, ডেফিনেটলি এইটা আমার জন্য একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াইতো। সো এখান থেকে আমরা ইরোরগুলো দেখতে পারি। সো আমরা ইরোরে আসি, ফার্স্ট অফ অল ইরোরগুলো দেখি। এখানে হচ্ছে 404 কিছু ইরোর আসতেছে। কিসের ইরোর আসতেছে একটু দেখি, যদি ক্লিক করি লিঙ্কের মধ্যে, এখান থেকে দুইটা পেজ থেকে ইরোর পাচ্ছি। একটা হচ্ছে পোর্টফোলিও পেজ, একটা হচ্ছে গ্যালারি পেজ। সো এইটা আমি দেখাইতে চাইও না বা ইউজার দেখুক এটা আমি চাইও না, সেটা ফিক্সিং এর জন্য আমার কোনো মাথা ব্যথার কিছু নাই। দ্যাটস আমি এটাকে এভাবেই রেখে দিছি বা ফালায় রাখছি। এরপরে যদি মনে হয় যে না এটাকে আপনার ফিক্স করা উচিত, সেক্ষেত্রে এটাকে ভ্যালিডেশন, এখানে স্টার্ট লেখা থাকে, ভ্যালিডেশন স্টার্টে ক্লিক করে দিলে এটা স্টার্ট হয়ে একটা সময় পরে নির্দিষ্ট হয়ে যাবে। যেমন আমি ভ্যালিডেশন স্টার্ট করছিলাম এই তারিখে, ভ্যালিডেশন ফেলড হয়ে গেছে তার 4 দিন পরে। সো এটা নিয়ে আবার মাথা ব্যথা নাই আমার, আমি করছি না। আসি এরপর আবার একটু ব্যাক করি কভারেজে। এরপরে হচ্ছে আমার ভ্যালিড যেই ইউআরএলগুলো আছে, যে ভ্যালিড ইউআরএলগুলো কি কি ইউআরএল, এইখানে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে কিছু পাবো হচ্ছে সাবমিটেড অ্যান্ড ইন্ডেক্সড, অ্যান্ড কিছু আছে ইন্ডেক্সড করা হয়েছে বাট সাইট ম্যাপের মধ্যে ইনক্লুড করা নাই। সাইট ম্যাপ আমরা দেখে আসছি সাইট ম্যাপটা কি, তো সাইট ম্যাপের মধ্যে ইনক্লুড করা নাই। তো সমস্যা নাই, যেগুলো অটোমেটিক, যেগুলো সাইট ম্যাপের মধ্যে ইউএসটিসিও প্লাগইন হতে ইউজ করলে ডেফিনেটলি অটোমেটিকলি সাইট ম্যাপের মধ্যে নিবে, যেটা দরকার নেই সেটা নিবে না। এখন গুগলকে যদি আপনি বলে রাখেন, যেমন আমি কিছু কমেন্ট দিয়ে রাখছি যেগুলো সাইট ম্যাপের মধ্যে নাই, কি কি নাই, যেমন ইমেজের জন্য আমি বলে রাখছিলাম যে সি প্যানেলের যে আপলোড ফোল্ডার আছে ওইখান থেকে নেওয়ার জন্য, সাইট ম্যাপের মধ্যে ইমেজের জন্য আলাদা কিছু রাখি নাই। সো ওইখান থেকে হয়তো বা নিচ্ছে। আর ম্যাক্সিমামই মাত্র ইন্ডেক্সে নাই, বাট সাইট ম্যাপের মধ্যে নাই, বাট ইন্ডেক্স করে মাত্র এরকম পেজ আছে মাত্র 3টা, বাকি 50টাই কিন্তু সাইট ম্যাপের মধ্যেই আছে আর হচ্ছে ইন্ডেক্স করা হয়েছে। কোন কোন সেই পেজ, ক্লিক করি এখানে, এখান থেকে পেজগুলো দেখতে পাচ্ছি। এগুলো দেখেন একটা একটা করে আমার ইন্ডিভিজুয়াল ক্যাটাগরি, আমার একটা পোস্ট, কন্ট্যাক্ট আস পেজ, এগুলো একটা করে পোস্ট কিন্তু আমার এখানে দেওয়া আছে। অ্যাবাউট আস পেজ, এগুলো একটা পোস্ট, এটা একটা পোস্ট, প্রত্যেকটা পোস্টই এখানে দেওয়া আছে। এবং লাস্ট কবে এই পোস্টগুলোকে গুগল ক্রাউল করছে সেটাও এখানে দেওয়া আছে। জুনের 5 তারিখ 4 তারিখে লাস্ট এগুলোর মধ্যে ঘুরে আসছে গুগল। এই হচ্ছে আমার ভ্যালিড পেজগুলা সাইট ম্যাপের কভারেজ এরিয়াতে। আর এক্সক্লুডেড বলতে গুগল নিজে থেকে ধরে নিচ্ছে যে এগুলা দরকার নাই, এই পেজগুলা ইন্ডেক্স করার কোনো দরকার নাই, এগুলোকে বাদ রাখা হচ্ছে। যেমন এখানে অনেক পেজই থাকতে পারে এক্সক্লুডের মধ্যে, এখন এখানে আসলে বলার কিছু নাই। এমন অনেক কিছু থাকতে পারে যেগুলো হচ্ছে ক্রাউল করবে বাট ইন্ডেক্স করবে না, বা আপনি না করে রাখছেন সেগুলোকে এক্সক্লুডের মধ্যে রাখবে। কিছু আছে দেখেন, কিছু পেজ আমি ব্লক করে রাখছি robots.txt ফাইল থ্রোতে, যেগুলো সে করবে না, ঠিক আছে। সো এরকম কিছু থাকতে পারে, কিছু ক্যানোনিক্যাল ব্লক করা থাকতে পারে, কিছু নো ইন্ডেক্স ট্যাগ থাকতে পারে। এগুলো অ্যাডভান্সের কিছু কাজ আছে, সেগুলো আপনারা ইনশাআল্লাহ ইন ফিউচারে শিখে গেলে বুঝে যাবেন। আপাতত জেনে রাখেন যে এক্সক্লুডের মধ্যে জাস্ট গুগল যেগুলোকে আনইউজড মনে করতেছে, ওয়েস্ট মনে করতেছে, সেগুলোকে এক্সক্লুডের মধ্যে রাখতেছে। এক্সক্লুডে থাকা আপনার জন্য ভয়াবহ ক্ষতির কারণ কিছু না, গুগলে জাস্ট এগুলো ইন্ডেক্স হচ্ছে না। আর যেগুলো গুগল ইন্ডেক্স দরকার নাই সেগুলাই হচ্ছে গুগল এগুলোকে আলাদা করে এক্সক্লুডের মধ্যে রাখে, আর কিছু না। এরপর হচ্ছে আমাদের সাইট ম্যাপ। সাইট ম্যাপটা হচ্ছে এই হচ্ছে সেই সাইট ম্যাপ। আমরা যখন এখানে ভেরিফাই করব, ফার্স্ট কাজ ছিল আমাদের সাইট ভেরিফাই করা, সেটা সিপ্যানেলের থ্রুতে হোক আর ওয়েবসাইটের মাধ্যমে হোক, ওয়ার্ডপ্রেসের হেড ট্যাগ বসানোর পরেই হোক। ভেরিফাই করার পর আমাদের সাইটের জন্য যে সাইট ম্যাপটা আমরা বানাইছিলাম, এই সাইট ম্যাপটাকে আমরা আপনার এখানে সাইট ম্যাপের মধ্যে হচ্ছে এন্টার করতে হবে। সেটা যদি আমাদের যেমন এটা যেমন সাইট ম্যাপ আন্ডারস্কোর index.xml,
আমরা এটাকে এখানে দিয়ে সাইট সাবমিট করার সাথে সাথেই হচ্ছে স্ট্যাটাস সাকসেস আসবে, এবং আপনার এই সাইট ম্যাপের আন্ডারে যে সাইট ম্যাপ আমরা ম্যানুয়ালি বানাই আর ইউএসটিসি প্লাগইন থ্রুতে বানাই, যে লিঙ্কটা ছিল প্যারামিটার সহ, ওইটা দেওয়ার পর যতগুলা এই সাইট ম্যাপের আন্ডারে যতগুলা ইউআরএল আপনার থাকবে, প্রত্যেকটা ইউআরএল গুলোকে একটা 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 করে হচ্ছে ডিসকভার করতে থাকবে। এরপর আসেন রিমুভালস। রিমুভালসের মধ্যে হচ্ছে চাচ্ছেন যে এই একটা পোস্ট আপনার গুগল ইন্ডেক্স করছেন, এটা হইছে, গুগল ইন্ডেক্স হইছে এই পোস্টটা, তো এখন চাচ্ছি যে টেম্পোরারি কিছুদিনের জন্য এই পোস্টটা গুগল থেকে ডি ইন্ডেক্স করতে। আমার ওয়েবসাইটে থাকবে পোস্টটা, বাট গুগলের এ থেকে আমি ডি ইন্ডেক্স করে দিব, ইন্ডেক্স রাখবো না। তখন আমরা এখান থেকে এসে টেম্পোরারি আমাদের এগুলো যদি ইন্ডেক্স করা থাকে কোনো একটা পোস্ট গুগলে, সেখান থেকে এগুলোকে রিমুভ করে দিতে পারি। আমরা নিউ রিকোয়েস্টে যাব, নিউ রিকোয়েস্ট থেকে আমার ইউআরএলটা দিব, দেন রিমুভ দিস ইউআরএল অনলিতে রেখে নেক্সটে ক্লিক করে আমাদের এটাকে রিমুভ করে দিব ইন্ডেক্স থেকে। আর কিছু নাই। এরপর আমরা পেজের এক্সপিরিয়েন্স, ভাইয়া এটা আমরা কেন করব? এটা মানে হঠাৎ যে করে মনে হলো যে আপনার ইউআরএলটা আমি রাখবো না, হতে পারে না, কোনো অনেক রিজন হতে পারে যে এটা আমি গুগলে ইন্ডেক্স রাখবো না, ভিজিটর এসে দেখুক, আমার ওয়েবসাইটে থাকবে, ভিজিটর দেখুক, ইচ্ছা হতেই পারে, কেন আচ্ছা করব কোনো রিজন নাই, হতেই পারে। তারপর পেজ এক্সপিরিয়েন্সের মধ্যে যাই, এটা নতুন একটা আসছে, নতুন আপডেটের পরে, এটা আমার এখনো পর্যন্ত আসে নাই। ওয়েব কোরে ভাইটালসের কাজ হচ্ছে আপনার ওয়েবসাইটের স্পিড, আপনার ওয়েবসাইটের মোবাইল স্পিড কেমন, ডেস্কটপ স্পিড কেমন, সেটা আমরা জিটি ম্যাট্রিক্স থেকেই দেখে নিতে পারি, সমস্যা নেই। এরপর হচ্ছে আপনার ফোনের মোবাইলের ইউজাবিলিটিটা কেমন, আপনার ওয়েবসাইটের মোবাইলে ইউজ করতে গিয়ে কোনো ইরর আছে কিনা, কত বা ভ্যালিডে কি কি আছে, সেই ইররগুলো আমরা এখানে পাচ্ছি। ঠিক আছে, মোবাইল ফ্রেন্ডলি পেজ আছে কতগুলো, সহজ কথা, মোবাইলে ইজিলি সাপোর্ট করে। এরপরে হচ্ছে আপনার ব্রেড ক্রাম্পস, এফএকিউ, লোগো, এগুলো হচ্ছে এফএকিউ সেগমেন্ট অটোমেটিক এখানে ক্রিয়েট হবে যদি আপনার কন্টেন্টের মধ্যে এফএকিউ অ্যাড করি। আমরা অন পেজ এসইওতে যখন কন্টেন্ট অপটিমাইজ করতেছিলাম তখন বলছিলাম যে এফএকিউ এর কথা। সো এফএকিউ যখন আপনি এখানে অ্যাড করবেন, আপনার জন্য আলাদা করে এফএকিউ সেগমেন্ট এখানে অ্যাড হয়ে যাবে, আর কিছু না। এরপরে আসেন নিচের দিকে হচ্ছে টুলসের মধ্যে লিঙ্কের টুলসটা একটু ইম্পর্টেন্ট আমাদের জন্য। এটা হচ্ছে যে আমার এই ওয়েবসাইটের মধ্যে আমি ডেফিনেটলি কোনো না কোনো ওয়েবসাইট আমাকে ব্যাকলিঙ্ক দিছে, বা অফ পেজের কাজে অ্যাকচুয়ালি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করছি। সো কোন কোন সাইট থেকে আমি ব্যাকলিঙ্ক পাইছি এবং কতগুলা ব্যাকলিঙ্ক পাইছি, সেগুলো থার্ড পার্টি টুল ছাড়াও হচ্ছে আমরা এখান থেকে লিঙ্ক থেকে দেখে নিতে পারি। লিঙ্ক থেকে এখান থেকে যদি আমরা টপ লিঙ্কিং সাইটে যাই, সেক্ষেত্রে টপ লিঙ্কিং সাইটগুলো আমরা এখানে পেয়ে যাব। এখানে যে কোন কোন সাইট থেকে হচ্ছে আমি পাইছি, মোরে ক্লিক করি, টোটাল এক্সটার্নাল লিঙ্কিং পাচ্ছি 346টা, তার মধ্যে এই সাইটগুলো থেকে হচ্ছে আমার ব্যাকলিঙ্ক আসছে, কোরা থেকে, পিন্টারেস্ট থেকে, medium.com থেকে, রেডিট থেকে আসছে, এবং কতগুলা পেজের মধ্যে আমার আসছে এবং কতগুলা জায়গায় হচ্ছে আমার লিঙ্ক করা হয়েছে। আমরা ব্যাকলিঙ্কগুলো এখান থেকে দেখে নিতে পারতেছি, এবং যেটা আমরা চাইলে এখান থেকে এক্সপোর্ট করে নিতে পারি। আর কিছু নাই এখানে। আর আপনার ওয়েবসাইটের মধ্যে যদি কোনো অ্যালগোরিদমে হিট করে, কোনো একটা আপডেট আসছে, কোনো একটা অ্যালগোরিদম আপনাকে হিট করছে, বা কোনো একটা পেনাল্টি খাইলো আপনার ওয়েবসাইট, সেটা দেখার জন্য সিকিউরিটি অ্যান্ড ম্যানুয়াল অ্যাকশন, এখান থেকে ম্যানুয়াল অ্যাকশনে যদি ক্লিক করি, সেক্ষেত্রে যদি আপনার সাইটে কোনো ধরনের কোনো হিট খেয়ে থাকে বা হিট হয় বা অ্যাটাক্ট হয়ে থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে ম্যানুয়ালি দেখতে পারি। গুগল হতে যদি কোনো অ্যাটাক্ট হয়ে থাকে, কোনো একটা অ্যালগোরিদম অ্যাটাক করে বা আমাদের পেনাল্টি হয়, সাইট বা প্যারালাইজড হয়, সেক্ষেত্রে আমরা এখান থেকে দেখে নিতে পারি। তো এই হচ্ছে বেসিক্যালি গুগল সার্চ কনসোলের কাজ। বাকিটা হচ্ছে আপনার একটু প্র্যাকটিক্যালি যখন আপনার এগুলো নিয়ে একটু দেখবেন, ঘাটাঘাটি করবেন, ঠিক হয়ে যাবে। ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া। জি বলেন। হ্যাঁ ভাইয়া একটা কোশ্চেন ছিল। জি হ্যাঁ ভাইয়া, অ্যাকচুয়ালি আমি গত ক্লাসটা মিস করেছি, তার আগের ক্লাসটা আমার মানে একটা কাজের জন্য মিস করেছি। তবে আমার একটা কোশ্চেন ছিল যে যেমন ধরেন বাংলাদেশের নেসলে কোম্পানি আর বাংলাদেশের একটা লোকাল কোম্পানি যেমন ঢাকা থাই লিমিটেড ধরলাম, তো একটা ওয়েবসাইট কি মানে কতটা পরিমাণ স্ট্রং সেটা বুঝবো কিভাবে ভাইয়া? আচ্ছা, এটা দেখার জন্য সবাই একটু মিউটে যান। এটা দেখার জন্য আমরা Ahrefs ইউজ করতে পারি, আমরা হচ্ছে SEMrush ইউজ করতে পারি। ইউজ করে আমরা যদি এখানে সাইট এক্সপ্লোরের মধ্যে হচ্ছে ওয়েবসাইটটাকে দিয়ে দেই, এই ওয়েবসাইটের কতগুলা কিওয়ার্ড র্যাঙ্ক করতেছে, কতগুলা ব্যাকলিঙ্ক আছে, কেমন আর্নিং, যে সকল ব্যাকলিঙ্কগুলো আসতেছে সেগুলার স্ট্রং কেমন, আর ওই ব্যাকলিঙ্কগুলো স্কাই স্ক্র্যাপ করে দেখতে পারি যে ওই ব্যাকলিঙ্কগুলোর পেছনের ব্যাকলিঙ্কগুলো আর কতটুকু স্ট্রং, কন্টেন্টগুলো কেমন,
এগুলা মোটামুটি একটু দেখলে বোঝা যাবে যে ওয়েবসাইটটা কতটুকু স্ট্রং হচ্ছে একটা থেকে আরেকটা। মোটামুটি বেসিক্যালি বলতে পারেন যে যদি আপনি দুইটা বলেন, দুইটার মধ্যে কোনটা স্ট্রং বলতে বলেন, তাহলে দুইটার মধ্যে কম্পেয়ার করে অডিট করতে হবে এবং তারপরে রিপোর্ট দিতে হবে। ওকে ভাইয়া, মানে আমাদের যেটা ক্লাস 2 তে আমাদের মানে আমাদের যে 2 নম্বর ক্লাসটা যেটা শেখানো হয়েছিল কিওয়ার্ড রিসার্চের ওইটা থেকে ভাইয়া? না 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 না, না 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 না, কিওয়ার্ড কিওয়ার্ড রিসার্চের না, রিসার্চের কিওয়ার্ড তো আমরা রিসার্চ হচ্ছে তো কিওয়ার্ড জাস্ট রিসার্চ আমরা বলতে করতাম কিওয়ার্ড। এসটাফ একটা অংশ থেকে, বাট কিওয়ার্ড এক্সপ্লোরার নামে এসটাফ একটা অপশনসই আছে যেখান থেকে আমরা পুরো ডেটাটা একটা ফাইলে নিতে পারি। এটা নিয়ে আমার ক্লাসে ভিডিও আছে, সরি ইউটিউব চ্যানেল একটু দেখেন, এসটাফ A to Z টিউটোরিয়াল নামে একটা ভিডিও আছে, ভিডিওটা দেখেন তাহলে বুঝে যাবেন। ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আর হচ্ছে এরপর আর কি আছে, এরপর আছে হচ্ছে আমাদের আজকে হচ্ছে গুগল অ্যানালাইটিক্সটা দেখবো, সার্চ কনসোলের পর গুগল অ্যানালাইটিক্স। সো আচ্ছা, তো এই যে গুগল সার্চ কনসোলের থ্রুতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মোটামুটি আমার সাইটের কোনো ইরর আছে কিনা অ্যাকচুয়ালি, বা আমার সাইটের যে কন্টেন্টগুলো আছে সেগুলো ঠিকঠাক মতো ইন্ডেক্স হচ্ছে কিনা, কি পরিমাণ ট্রাফিক বা কি পরিমাণ ক্লিক হচ্ছে, আমার অ্যাভারেজ পজিশন আমার কত, কোন কিওয়ার্ড থ্রুতে আমার ট্রাফিক কেমন আসছে, ইমপ্রেশন কেমন যাচ্ছে, ক্লিক কেমন পড়তেছে, এই ইস্যুগুলো দেখতে পাচ্ছি। এখন আমার এটা দেখার দরকার যে কোন কান্ট্রি থেকে আমার ট্রাফিক আসে, রিয়েল টাইম দেখতে চাই যে এখন কোথায় থেকে লোকজন কতজন বসে আছে, আমার ওয়েবসাইটের বাউন্স রেট কত, ঠিক আছে, এই ইস্যুগুলো আমি দেখতে চাই। এটা দেখার জন্য হচ্ছে, বা আমি আমার কোনো একটা ইভেন্ট ক্রিয়েট করতে চাই, বা আমি কোনো একটা ট্র্যাকিং করতে চাই, একটা কনভার্সন বা গোল সেট আপ করতে চাই যে আমার এই কন্টেন্টের মধ্যে এসে যদি কেউ এই লিঙ্কে ক্লিক করে তাহলে এটা হচ্ছে, বা কোনো একটা পারচেস হচ্ছে, বাট এই লিঙ্কটা ক্লিকটা কতজন করে, এটার একটা মেজারমেন্ট বা ট্র্যাকিং আমি করতে চাই। এই অল ওভার ট্র্যাকিং ইস্যুটাই হচ্ছে আমাদের অ্যানালাইটিক্স থেকে পাই, রিপোর্টটা নিতে পারি বা করতে পারি। চলেন অ্যানালাইটিক্সে যাই। ভাই একটা কোশ্চেন ছিল, ব্রেড ক্রামসের মানে কাজটা কি? ব্রেড ক্রামসের কাজটা কি? ব্রেড ক্রামসটা হচ্ছে আমাদের সাইটের ইউআরএল গুলোর সেপারেশন করে, ঠিক আছে। যেমন এই কিওয়ার্ড থ্রুতে যে ইউআরএল গুলো আসছে বা পেজ গুলো আসছে, এখানে দেখেন উইকিপিডিয়া একটা গ্রেটার দেন সাইন আসছে, দেন উইকি, তারপর একটা গ্রেটার দেন সাইন, তারপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এই যে গ্রেটার দেন সাইনটা যেটা দেখতেছেন এটাই হচ্ছে ব্রেড ক্রামস, যেটা আমাদের ইউআরএল গুলোকে একটু সেপারেট করছে, আলাদা করছে। এটার জন্য আমরা হাইপেন ইউজ করতে পারতাম, অন্য কিছু ইউজ করতে পারতাম, বাট না করে আমরা এটি ইউজ করতেছি, ব্রেড ক্রামস ইউজ করতেছি, দ্যাটস ইট, আর কিছু না। বাট ব্রেড ক্রামস গুলো র্যাঙ্কিং এর জন্য হেল্প করে, এটাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা অ্যানালাইটিক্সে আসলাম। তো আগে ছিল হচ্ছে গুগলের ভার্সন ছিল হচ্ছে G4, হ্যাঁ, G3, এখন চলতেছে হচ্ছে GA4, মানে গুগল অ্যানালিটিক্সের আপডেটেড ভার্সন হচ্ছে 4 আপডেট চলতেছে, যেটা হচ্ছে এরকম দেখতে পাচ্ছেন, এখন যে প্যানেলটা দেখতে পারতেছেন বা যেরকম দেখতে পারতেছেন এরকম স্ট্রাকচার বা স্টাইলের মধ্যে এরকম দেখতে পারতেছি। আর এখান থেকে আরেকটা দেখাই, এটা স্ট্রাকচার দেখতে একরকম, এখন আরেকটা দেখেন ওয়েবসাইট, এটা আবার দেখতে একরকম, ঠিক আছে, এটা স্টাইল দেখতে একরকম। সো এইটা যেটা এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে, এটা হচ্ছে আগেরটা GA3 ভার্সনেরটা, আর এর আগে যেটা ছিল ওটা হচ্ছে GA4। তো আপনারা যখন এখানে এখন বর্তমান সময়ে যতগুলা ওয়েবসাইটে এখানে অ্যাড হবে সবই হচ্ছে GA4 এ হচ্ছে আই হবে। আমার এটা অনেক আগে ছিল, দ্যাটস ওয়াই এটা G3 তেই আছে। আমরা এখানে একটা ওয়েবসাইটকে আগে অ্যাড করবো কেমনে সেটা হচ্ছে কথা। আমরা চলে যাই হচ্ছে অ্যাডমিন এরিয়াতে, যেখানে নিচের দিকে পাবেন অ্যাডমিনে ক্লিক করি। অ্যাডমিনে আসার পর আমরা 3টা সেকশন পাবো, একটা হচ্ছে অ্যাকাউন্ট, একটা প্রপার্টি, একটা হচ্ছে ভিউ। তো একটা অ্যাকাউন্টে এরকম অ্যাকাউন্ট করতে পারবেন 50টা, একটা জিমেল থ্রুতে গুগল অ্যানালিটিক্সে অ্যাকাউন্ট করতে পারবেন 50টা, আর একটা অ্যাকাউন্টে প্রপার্টি অ্যাড করতে পারবেন 100টা। প্রপার্টি বলতে সেটা আপনার অ্যান্ড্রয়েড অ্যাপস হতে পারে, আপনার ওয়েবসাইট হতে পারে, হোয়াটএভার হতে পারে কিছু একটা, বাট প্রপার্টি অ্যাড করতে পারবেন 100টা একটা অ্যাকাউন্টের এগেইনস্ট। তো আমার এটা হচ্ছে একটা অ্যাকাউন্ট না থাকলে একটা ক্রিয়েট অ্যাকাউন্ট থেকে আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তারপরে অ্যাকাউন্টের আন্ডারে আমরা একটা প্রপার্টি ক্রিয়েট করব। দরকার পড়লে পরে যদি আমাদের কোনো গোল সেট আপ করা লাগে বা ভিউ লাগে সেটা করবো, যেমন গোল থাকতে পারে, আমি কন্টেন্টের গ্রুপিং করতে পারি, চ্যানেলের সেটিং করতে পারি, ই কমার্স সাইট হলে ই কমার্সের জন্য সেটিং করতে পারি, এই কাজগুলো ট্র্যাকিং এর জন্য আমরা পরবর্তীতে করতে পারি।
সো আগে চলে যাই ক্রিয়েট প্রপার্টিতে। অ্যাকাউন্ট ওপেন করার পর বা অ্যাকাউন্ট ওপেন করা থাকলে এখানে প্রপার্টির নামটা আগে দেওয়ার কথা বলতেছে। সো নাম দিলাম হচ্ছে সিটিজি 187। রিপোর্টিং টাইম জোনটা সেটা হচ্ছে আপনার বা আপনার ক্লায়েন্টের যে এরিয়া, ওই এরিয়ার মধ্যেই রিপোর্টিং টাইম জোনটা দিবেন। সেক্ষেত্রে দেখা যাবে যে এই রিপোর্টটা, রিয়েল টাইম রিপোর্টটা আপনার ওই কান্ট্রি ওয়াইজ বা বেসিসে হয়ে থাকবে। সো আমরা একটা বাংলাদেশ যাই। কোথায় বাংলাদেশ? এই যে বাংলাদেশ। বাংলাদেশ। আর কারেন্সিটা ইউএস ডলারে থাকতে পারে, এটা কোনো সমস্যা নেই। নেক্সট। এখানে জাস্ট সিম্পল, জাস্ট আপনার এখানে আপনার ওয়েবসাইটের ক্যাটাগরি কি বা আপনার যে প্রপার্টি অ্যাড করছেন সেটা ক্যাটাগরি কি, জাস্ট একটা ইনফো, জাস্ট আর কিছু না। যদি থেকে থাকে দিবেন, আর না থাকলে আদার্স দিয়ে দিবেন। যে ক্যাটাগরিগুলো এখানে আছে এই ক্যাটাগরিগুলো যদি ম্যাচ হয় আপনার ওয়েবসাইটের সাথে, যে হ্যাঁ আমি এই ক্যাটাগরি কাজ করতেছি আমার ওয়েবসাইটে, দেন ওই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। যদি ক্যাটাগরি না থাকে সেক্ষেত্রে আমরা আদার্স এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমরা এখানে বিজনেস সাইজটা কি স্মল বা মিডিয়াম যেটা খুশি দিয়ে দেন। আর এখানে আদার্স রোটা বাদে বাকি যতগুলা রুম আছে সবগুলোকে চেক করে দেন, চেক মার্ক করে দেন। সবগুলোকে চেক করে দিলাম। চেক করার পর আমরা ক্রিয়েট করি। ক্রিয়েট করার পর এখানে আমাকে বলতেছে প্ল্যাটফর্ম চুজ করার জন্য, যে আমাদের কি ওয়েবসাইট অ্যাড করব নাকি অ্যান্ড্রয়েড অ্যাপ ইউজ করব নাকি আইওএস অ্যাপ অ্যাড করব। আমরা ওয়েবসাইট অ্যাড করব, দ্যাটস এ ওয়েবে ক্লিক করলাম। এখন এখানে আসছে যে সেট আপ ইউর ওয়েব স্ট্রিম। আমাদের যদি ওয়েবসাইটের ডোমেনের সাথে এসএসএল সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে HTTPS-টা থাকবে। যদি এসএসএল সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে আমাদের হবে HTTP। এসএসএল সার্টিফিকেট থাকলে HTTPS হবে, এসএসএল সার্টিফিকেট না থাকলে HTTP হবে। তো আমাদের এসএসএল সার্টিফিকেট ধরেন আছে, তারপর আমাদের ডোমেন নেমটা দিতে বলছে। নাম দিলাম, ডোমেন নেম দিলাম citizen187.com। স্ট্রিমের নাম এটা হচ্ছে আপনার ওয়েবসাইটে যে নামে আপনি রাখতে চাচ্ছেন বা চিনতে চান সেই নামটা দিয়ে রাখলাম। দিয়ে ক্রিয়েট স্ট্রিম। এখানে দেখেন আমরা একটা কোড পাবো, 3-4 রকমের কোড পাবো। একটা হচ্ছে মেজারমেন্ট আইডি পাচ্ছি, তারপর হচ্ছে স্ট্রিম আইডি পাচ্ছি, স্ট্রিমের ইউআরএল কি, স্ট্রিমের নেম কি পাচ্ছি। নিচের দিকে আসি, যদি এখানে হচ্ছে ট্যাগিং ইনস্ট্রাকশনের মধ্যে আছে আমরা কিভাবে ট্যাগ করতে পারি। একটা হচ্ছে গ্লোবাল সাইট ট্যাগ করতে পারি, হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার থেকে হচ্ছে আমরা অ্যাড করতে পারি। গুগল ট্যাগ ম্যানেজারটা আমরা শিখবো নেক্সট ক্লাসে, তো তখন দেখাবো না গুগল ট্যাগ ম্যানেজারে কিভাবে অ্যাড করতে হয়। সো আমরা দুইভাবেই অ্যাড করতে পারি। সো আমি এটাও অ্যাড করতে পারেন, এটাও অ্যাড করতে পারেন। সো গ্লোবাল সাইট ট্যাগ বা জি ট্যাগ যেটা আছে, এটা হচ্ছে একটা কোড পাবো। এই কোডটা আমাদের যে ওয়ার্ডপ্রেসের যে ওয়েবসাইট আছে এই থিম এডিটরে এসে এই header.php-তে এসেই হচ্ছে আমাদের এই হেড সেকশন যেটা আছে, এই যে হেড সেকশনটা আছে, হেড সেকশনের মধ্যে পরে এই যে কোড যেটা আমরা পাইছি এই কোডটাকে জাস্ট কপি করে এনে এখানে বসাই দেবো। যেমন আমার এখানে একটা কোড দেওয়া আছে, যে এখানে জি ট্যাগ একটা দেওয়া আছে দেখেন, ঠিক আছে, জিটেক একটা এখানে দেওয়া আছে। সো এই কোডটা জাস্ট এখানে বসায় দিয়ে এখানে আর কিছু কাজ নাই, এখানে কোথাও অ্যাপ্লাই করতে হবে, কারণ আমাদের সবকিছু ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখানে জাস্ট কাট করে দেই। কাট করে দিয়ে এই যে উপরে হোম অপশনটা আছে, হোমে চলে গেলেই এই যে ওয়েবসাইটে ক্রিয়েট করা বা ওয়েবসাইটে এখানে ডোমেনটা বা প্রপার্টিকে অ্যাড করলাম, এই প্রপার্টিটার ইন ডিটেলস ইনফরমেশনগুলো হচ্ছে পেয়ে যাব। তো সাথে সাথে তার আসবে না, এখানে একদম যেহেতু মাত্র অ্যাড করলাম 4-5 দিনের মতো সময় নিবে। 4-5 দিনের যে ডেটাগুলো, 4-5 দিনে যে পিপলরা আসবে বা যে পরিমাণ ট্রাফিক এঙ্গেজমেন্ট হবে ওগুলোর উপর মেজারমেন্ট করেই হচ্ছে আপনার ডেটাগুলো এখানে আস্তে আস্তে শো হবে। এই তো, আর কিছু না। এরপরে এখানে আসলে আর কিছু দেখানোর মতো নাই, বেসিক লেভেল অ্যাকচুয়ালি আর নাই, কারণ এখানে যা আছে সবই এখন যেতে হবে অ্যাডভান্স লেভেলে। কারণ আমি যদি বলি যে আপনাকে টোটাল এখানে যেগুলো আছে সবগুলো নিয়ে যদি কথা বলি, ভাই অ্যানালিটিক্স নিয়ে 24টা ক্লাস বানানো যাবে। টোটাল 24টা ক্লাস, বেসিক থেকে মোটামুটি একটু অ্যাডভান্সে নিয়ে যেতে গেলেও টোটাল 24টা ক্লাস শুধুমাত্র অ্যানালিটিক্সের উপরেই আছে। যতটুকু দেখার আমি একটু বেসিক একটু ওভারভিউ দিয়ে যাই। সেটা হচ্ছে যে হোম থেকে আমরা অল ওভার ইন্টারফেসটা পাচ্ছি, কোন কোন কান্ট্রি থেকে আমার ট্রাফিক আসতেছে, আমার ইউজারদের মিডিয়াম কি, সোর্স কি, আসার সোর্স কি। যেমন আমি যদি এখান থেকে একটু আমার সাইটে যাই, যেটা অলরেডি ডেটা আছে সেটা একটু দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি একটু ডেটা আছে সেই সাইটে, ওই সাইটে যাই। যেমন রিসেন্টলি আমার প্রায় 36% ডেটা অলরেডি ইউজার কমে গেছে আমার সাইটে। এঙ্গেজমেন্ট কেন কমছে জানি না, দেখতে হবে।
তো তারপর হচ্ছে অর্গানিকলি আমার ট্রাফিক কেমন আসতেছে, আমার অর্গানিক ট্রাফিক এখন কমে গেছে। রেফারেল থ্রোতে কেমন ট্রাফিক আসতেছে, রেফারেল থ্রোতে বলতে ফেসবুক থেকে আসতে পারে, পিন্টারেস্ট থেকে আসতে পারে, হোয়াটএভার অনেক জায়গা থেকে আসতে পারে। আর ননের মধ্যে তো কোনো আসলে কথা নেই কিভাবে আসছে, ডিরেক্ট কেউ আসতে পারে বা অন্য কোনো সোর্স থেকে আসতে পারে, যেটা হচ্ছে অ্যানালিটিক্স ডিটেক্ট করতে পারে নাই। অর্গানিক বলতে গুগল থেকে আমার ট্রাফিক আসছে, কোন কোন কান্ট্রি থেকে হচ্ছে আমার ট্রাফিক আসছে এটা দেখতে পারতেছি, কতজন আসছে সেটা দেখতে পারতেছি, এবং এইখানে কান্ট্রি একটা জিও ম্যাপ দেখতে পারতেছি, আর কিছু না। আর এখানে সেশনের মধ্যে অর্গানিক ট্রাফিক কেমন সেটা অলরেডি ফল করছে, প্রায় 65% আমার অর্গানিক ট্রাফিক ফল করছে। এটা একটু কাজ করতে হবে, কেন হয়েছে একটু দেখতে হবে, অনেকদিন বসা হয়নি। তারপরে রেফারেল হতে আসছে, আর নন থেকে কিছু আসছে। এরপরে হচ্ছে আমার এখানে ইউজারের কোহর্ট একটা আছে, কোহর্ট অ্যানালাইসিস আমরা না যাই ভাই, এটা অ্যাডভান্সের কাজ। আহ, তারপরে কোন কোন পেজে অ্যাকচুয়ালি বা কোন কোন পোস্টের মধ্যে আমার ট্রাফিক আসছে সেই পোস্টগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে। এই হচ্ছে আমার ওভারভিউ, হোমের মধ্যে থাকলে ওভারভিউ দেখতে পাচ্ছি। রিয়েল টাইমের মধ্যে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখন রাইট নাও আমার পেজের মধ্যে বা আমার ওয়েবসাইটের মধ্যে কোন পেজে কোন জায়গা থেকে কোন ডিভাইস থ্রোতে কিভাবে আসছে, কোন ট্রাফিক বসে আছে, কতজন ট্রাফিক বসে আছে, সেটা আমরা এখানে একদম লাইভ দেখতে পারি। যেমন এখন আমার সাইটে আপাতত আর কেউ নাই, বা 30 মিনিট আগে, লাস্ট 30 মিনিট আগে একজন ছিল ডেস্কটপ থ্রোতে, যেটা আমিই ছিলাম। রাইট নাও এখন কেউ নাই আমাদের ট্রাফিকের মধ্যে। এবং কিভাবে আসছে, গুগল থ্রোতে আসছে, এবং কোন পেজ আসছে, যে কিছুক্ষণ আগে আমি নিজে গেছিলাম 8 ইনক্রেডিবল যে ছিল হেলথের যে ওয়েট লসের যে ট্রিক্সটা ছিল হ্যাক্সের, ওইটাতে আমি নিজেই গেছিলাম, সো ওইটাই এখানে দেখাচ্ছে। বাকি রেজাল্টগুলো এখানে পাচ্ছি। এখানে মোটামুটি একটা G4 এটা খুব ভালো করছে, যে একদম লোকেশনটা একদম সহজ চলে আসছে কান্ট্রি। নিচে আসি স্ক্রল করে, তো এই তো পেজ ভিউ কেমন গেছে, কনভারসেশন কেমন, ইভেন্টের দিকে বা প্রপার্টিতে ইউজার কেমন ছিল, এই ইস্যুগুলো দেখতে পারতেছি। এরপরে অ্যাকুইজিশন আছে, অ্যাকুইজিশনের মধ্যে কিছু এঙ্গেজমেন্ট আমরা পাই, যেগুলোর মধ্যে ট্রাফিকের অ্যাকুইজিশনটা দেখতে পাই আর কি, যে অ্যাকচুয়ালি ট্রাফিক কোন কোন সোর্স থেকে আসতেছে সেটা। আর এরপর হচ্ছে এঙ্গেজমেন্টের মধ্যে আমার কোন পোস্টের মধ্যে এঙ্গেজমেন্ট ছিল, কেমন এঙ্গেজমেন্ট ছিল, বা তারা কি কি কাজ করছে সেগুলো একটু দেখতে পাচ্ছি। তারপর মনিটাইজেশনের মধ্যে হচ্ছে কিছু ইস্যু আছে, রিটেনশনের মধ্যে কিছু আছে, এগুলো একটু দেখে নিয়েন। মোটামুটি দেখে নিলে যেটা হবে যে একটু এখন আপাতত দেখলে মনে হবে যে আমি সব পারি, বাট যখন কাজ করতে যাবেন বা এগুলো নিয়ে একটু ঘাটবেন তখন একটু মনে হবে যে এইটা নিয়ে একটু ভাবা দরকার। সো এটা নিয়ে একটু দেখেন, আগে আপনারা একটু দেখেন, তারপরে যদি মনে হয় যে হ্যাঁ এইটার মধ্যে তো আমি প্রবলেমে পড়ছি বা এটা আমি বুঝতেছি না, তখন একটু আমাকে জিজ্ঞেস করলে আমি বলে দিলাম। তো ওভারভিউতে অ্যাকচুয়ালি এটার উপর আমি আগাতে চাই না, যেহেতু বেসিক লেভেল আর এটা নিয়ে একটু আগাতে চাচ্ছি না আমি, কারণ এখানে যদি এখন বেসিক লেভেল আগাতে যায় সেক্ষেত্রে আপনাদের বুঝতে গেলে একটু সমস্যা হয়ে যাবে। সো আগে আপনারা একটু দেখেন, ভিডিওটা শেষ করেন, ক্লোজ করেন, বা এটা নিয়ে একটু আলাদা করে একটু দেখেন, তারপরে যদি প্রবলেমে পড়েন তখন হচ্ছে আমাকে একটু আস্ক করেন। অফিসিয়ালি ক্লাস আজকের মধ্যে অতটুকুই আর কি, ক্লোজ করতেছি। অ্যাসাইনমেন্ট হিসাবে আজকে আর কিছু দিচ্ছি না আমি, ঠিক আছে। আগে আমি এটা ফিক্স করি, তারপরে অ্যাসাইনমেন্ট দিব। আজকে কিছু অ্যাসাইনমেন্ট, এই ক্লাসের জন্য আর কোনো অ্যাসাইনমেন্ট দিলাম না।